আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামে প্রচণ্ড বৃষ্টি এবং খুব মর্মান্তিক বৃষ্টি এই কারণে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কর্মজীবী, শ্রমজীবী তারা সারা রাত বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাতেও পারতেছে না। একদম বেডরুমের খাট পর্যন্ত সব ভিজে গেছে। সারা রাত পরিশ্রম করে দুটো চাল ডাল ভাত এনে তারপরে কিভাবে রান্না করে আল্লাহ মাহবুদ জানে। এরপর সারা রাত দাঁড়ায় থাকা অথবা বাচ্চাকে ঘুম পড়ানো, তো বাথরুমে যাওয়া, সব কিছু এত মর্মান্তিক এবং এত কঠিন হয়ে গেছে, এটা আসলে কল্পনার বাইরে। তো আমি গতকাল সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে একবারে চট্টগ্রামের চার মাথা, মানে এমন কোনো কর্নার নাই যে অঞ্চলে মোটরসাইকেলে যাই নাই। মোটরসাইকেলে বসে আছি, এরপরেও কোমর সমান হাঁটু সমান পানি। তারপরে একদম, আর সবচেয়ে বাজে অবস্থা দেখলাম আপনার অঞ্চলটা, কর্ণফুলী ইপিজেডের পরের থেকে একদম পতেঙ্গা পর্যন্ত। আর চট্টগ্রাম শহরের বাইরে যদি যাওয়া যায় তাহলে তো আরও খারাপ অবস্থা। তো এটা আসলে এত কষ্টদায়ক এবং মর্মান্তিক যে খুব খারাপ লাগতেছিল। সারাটা দিন বৃষ্টিতে ভিজে ভিজে এটা বোঝার চেষ্টা করছি যে কোন অঞ্চলে পানি উঠছে, কোন অঞ্চলে ওঠে নাই, তারপরে কোন অঞ্চলে মানুষ কীভাবে বেঁচে আছে। ইভেন পাহাড়ের থেকে আপনার পানি গলে, মাটি গলে গলে রাস্তায় এসে পড়তেছে, ভিআইপি রাস্তাগুলোতে, যেমন ডিসি পাহাড় বলেন, তারপরে মহসিন কলেজের পাহাড় বলেন। এবং এমনভাবে পড়তেছে, ওই মাটিগুলো এত পিছলা লাল, ওইটা রাস্তার পরে আসার পরে আবার রাস্তার পরে চট্টগ্রামের সিএনজিগুলো বৃষ্টির মধ্যেও খুব বাজেভাবে সিএনজি চালায়, চাপচুপ দিয়ে, এটি একদম হুলস্থল। তো দেখা যায় অনেক মোটরসাইকেল, তারপরে মেয়েরা যারা স্কুটি চালায়, ওই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, স্লিপ কেটে পড়ে যাচ্ছে। কারণ ওই মাটিটা যেখানেই থাকে সেখানে আপনার ব্রেক চাপ দেওয়া যায় না, আর সামনের ব্রেক চাপ দিলে তো কই চলে যাবেন, পারলে স্বর্গে চলে যাওয়ার মতো অবস্থা। তা আসলে রাস্তাঘাটের থেকে শুরু করে সব কিছু খুবই কষ্টদায়ক একটা অবস্থা। তো এটা আমার একটা সৌভাগ্য হয়েছে, অথবা নিজের ইচ্ছাশক্তি থেকে আমি মানুষের পেইন অথবা কষ্টগুলো দেখতে ঘরের বাইরে বেরিয়েছি। তো যেমন গত বছর দেখেছেন 7 নম্বর বিপদ সংকেত যখন টেকনাফে চলছে, ঠিক ওই জিরো পয়েন্টে যে আমি দাঁড়াইছিলাম, ওটা বোঝার জন্য যে এটা আসলে কত কঠিন জিনিস। তো এরকম আসলে অনেক 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 জীবনে ঘটনা আছে, অনেক পরিশ্রমও করি। রিয়েল লাইফ, বাস্তব জীবন কত কঠিন, কত যুদ্ধ, সেটা ফিল করার জন্য। তাই যে টেকনাফে 7 নম্বর বিপদ সংকেতের মধ্যে গেলাম, সন্ধ্যার সময় কারেন্ট চলে গেল, ঝড় শুরু হয়ে গেল, কোনো গাড়ি নাই, কোনো রাস্তা চিনি না। তো কত 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 কাহিনী সেদিন রাতের, শহর পর্যন্ত ব্যাক করার জন্য। তো এরকম আসলে জীবনে অনেক গল্প আছে আমার, অনেক, এবং সবই ডেসপারেডো ক্যাটাগরির, মানে অসম্ভব পাগলামি। আর এই পাগলামিগুলো করতে যেই আমি রিয়েল লাইফ কী জিনিস, আবহাওয়া কী জিনিস, কঠিন সময় কী জিনিস, বাস্তবতা কী জিনিস, এগুলো বোঝার সুযোগ পেয়েছি। তো এটা অনেক বড় ধরনের লাইফ রিস্ক। কোনো সুস্থ সাধারণ মানুষ এটা করবে না। আরে ভাই, কাপড়ের ব্যবসা করি, অথবা রড বালি সিমেন্টের ব্যবসা করি, অথবা বাদামের ব্যবসা করি, অথবা মাছের ব্যবসা করি, এত কিছু জানা বোঝার কী দরকার? অ্যাকচুয়ালি জানা বোঝাগুলো একটাই কারণ, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মাই লাইফ। আমার জীবন পৃথিবীতে কত সামান্য, কত অসহায় এবং কত নগণ্য, আর জীবন কত কঠিন হতে পারে পরিবেশের কারণে বলেন, রাজনীতির কারণে, যুদ্ধের কারণে। সেই সময় কিভাবে সারভাইভ করতে হবে, কিভাবে সেখান থেকে আবার ঘুরে দাঁড়াইতে হবে, এই বিষয়গুলো চিন্তা করার জন্য, অথবা এগুলোর কমন সেন্স তৈরি করার জন্য বেসিক্যালি এই পরিশ্রমগুলো। আর এগুলো সবার ব্রেন থেকে আসে না, অথবা সবার ইচ্ছাশক্তি থেকে আসে না, অথবা সবাই রিস্কগুলো নিতে পছন্দ করে না। কী দরকার আছে ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানো, ওর থেকে শান্তিমতো ঘরে বসে থাকি। তো যাই হোক, আমার সম্পর্কে আপনাদের একটু বললাম। এবার আসেন আমরা একটু গাইডের ব্যবসা নিয়ে কথা বলি। যে এই যে বিশাল একটা ঝড় বৃষ্টি, এটাকে আমি মাঝে মধ্যে একটু ফান করে বলি যে উত্তরবঙ্গ, তারপরে মধ্যবঙ্গ, তারপরে ঢাকার বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা
সম্ভবত সৃষ্টিকর্তার কাছে মোনাজাত টোনাজাত করে যে খাতুনগঞ্জ বলেন, চট্টগ্রাম বলেন, মাঝিরঘাট বলেন, সব যেন ভিজে টিজে গোডাউন মোডাউন যেন ভিজে যায়। কারণ এখানে ভিজে গেলে সুবিধা হয় কি জানেন, 50,000 টাকার একটা মাল 25,000 টাকাও কিনে ফেলা যায়। কারণ মালটা ভিজে গেলে ওটা থেকে 7 দিনের মধ্যে গন্ধ আসা শুরু করে দেয়, কারণ মালটা তো আটকানো, লক করা, গাইড করা। এখন এটা থেকে পানি নামতে যেমন সময় লাগবে, তেমন এটা শুকায় গেলে সর্বোচ্চ 15 দিনেই শুকায় যাবে। যদি এই কথার কথা, এই যে বৃষ্টিটা চলতেছে, এখন তো ঠান্ডা, শীত লাগতেছে, গতকাল রাতেও বোধহয় আমি কম্বল গায়ে দিয়ে ঘুমাইছি এই বৃষ্টির কারণে। কারণ একটানা 4 দিন বৃষ্টি পড়লে ওয়েদার অনেক নেমে যায়, তো ওয়েদার টেম্পারেচার অনেক নেমে যায়। তো দেখেন এই কাপড়গুলোই যখন আবার এই বৃষ্টির পরে প্রচণ্ড একটা রোদ পড়বে, আর সেটা যদি টিন শেডের গোডাউন হয়, তা মাল শুকাইতে সর্বোচ্চ 15 দিনে একদম টসটসে কড়কড়ে মাল হয়ে যাবে। এখন আপনারা যারা গাইডের একটা মার্কার পিছনে ঘুরেন, তারপরে একটা দামের পিছনে ঘোরেন, যে এই মার্কার এত কোডের মালটা কত দাম পড়বে, এটা নিয়ে আপনারা অনলাইনে যারা গাইডের ব্যবসায় নামতে চান নতুন, তারা তো অনেক ভিডিও দেখেন, অনেক ভিডিও, আর ওখান থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে ফোন নাম্বার নিতে থাকেন। ভাই ওই কথার কথা ময়ূর মার্কা অমুক মালের কোট কত বললে ওনারা বলে দেয়, ভাই এই মালটার রেট কত, ভাই কথার কথা 15,000, আর একজন বললো 16,000, আর একজন বললো 14,000। তো এই যে দামের মধ্যে যে আপনার কনফিউশন হতে থাকেন, এরপর আপনারা চিন্তা করেন কার সঙ্গে কথা বললে একটু মনের স্যাটিসফ্যাকশান পেলাম, অর্থাৎ মনটা ভরলো। মনটা যার সাথে ভরলো, সে যদি কথার কথা, একজন তো আপনাকে 14,000 বলছে, আর একজন আপনার মন ভরছে, এই কারণে আপনাকে বলছে 15,000। তাকে একটু বলছেন ভাই 13,500 টাকায় মাল পাইছি, অথবা আপনি একটা বাড়ি মারছেন 13,000 টাকায়, ভাই মাল মানুষ নিয়ে সারতেছে, মাত্র 1,000 টাকা অ্যাডভান্স করলে মাল পাঠায় দেবে, ভাই আপনি 14,000 রাখতে পারেন নাকি একটু দেখেন। তো এই যে বাড়োবাড়িগুলো, মানে সেলসের ভাষায় বলে, লোকাল ভাষায় বলে বাড়োবাড়ি করা। তো এই যে একটা, অর্থাৎ বিট করা, অফিসিয়ালি এটা এই সেলসের ভাষায় এটাকে বলা হয় সেলসের বিট করা, সেলস আর পারচেজের বিট করা, অর্থাৎ বিক্রয় অথবা কেনার দামাদামি করা। তো এই যে বিটটা যে আপনারা করেন, এখন মনে করেন আমার সঙ্গে আপনি বিট করলেন, আমি খুব সুন্দর করে আপনার মতো করে আপনার মন ভরবে সেভাবে কথা বলে দিলাম, তাহলে কি হলো, এরপরে যে আপনার মনটা বলল, তখন আপনি 14,000 না 14,500 দিয়ে মালটা নিলেন। অ্যাকচুয়ালি আপনাকে বুঝতে হবে যে আপনি বড় ধরনের ভুল করেছেন, কারণ মার্কেটে 20 জনের মধ্যে 15 জনই আপনাকে বলছে মালটার দাম 15,500, আর কয়েকজন বলছে 16,000, আর অল্প কিছু মানুষ আপনাকে বলছে ভাই 14,500, মাত্র 1,000 পাঠান, মাল পাঠিয়ে দিচ্ছি। এর অর্থ কি জানেন, উনি বি গ্রেডের যে মালটা নিয়েছে ওটার দামই আছে 10,000, আপনাকে ধরায় দিচ্ছে 14,500-এ। অথবা উনি ভেজা মালটা নিয়ে ওনার গোডাউনে রাখছে, এরপর যে শুকায় গেছে, এরপর উনি মালের ভিতরের অবস্থা জানে, কিন্তু আপনাকে তো আর বলবে না। আপনি তো গাইডের ব্র্যান্ডের পিছনে ঘুরতেছেন, মার্কার পিছনে ঘুরতেছেন, আর কোডের পিছনে ঘুরতেছেন। সো মার্কার কোডের খেলা কত রকমের সেটা তো আগের 2-3টে ভিডিওতে শিখাই দিছি। আর এখন হচ্ছে লাস্ট মার্কার পিছনে দৌড়ানোর যে বিপদ, সেই বিপদটা শিখাই দিচ্ছি। এটা আরও 3-4 বছর আগে একবার শিখাই দিছি, যে যখন বড় বড় ব্যবসায়ীরা সবসময় ধান্দায় থাকে, এটাই নিয়ম, এটা তাকে ধান্দাবাজ বলা যায় না, এটা বলাটা অপরাধ। কারণ এই যে ইভেন সরকারও একটা ভুল করে, আমাদের দেশে সরকার একটা ভুল করে, আমি কিন্তু খুব স্ট্রং বলি, সরকার বিরোধী কথাও হলে আমি খুব স্ট্রং বলি, কারণ সরকারের মধ্যেই তো আমার লোকজন, আমার পরিবারের কি পরিমাণ মানুষজন, সব সরকার, মন্ত্রণালয়, মিনিস্ট্রি, সচিবালয়, তারপরে আপনার গোয়েন্দা বিভাগের ডিরেক্টর থেকে শুরু করে এনবিআর দুদকের ডিরেক্টর থেকে শুরু করে সবই তো আমার পরিবারে। বাট আমি কিন্তু ওই তাদের পরিচয় ভাঙ্গায় যদি একটু কন্ট্রাক্টারি ব্যবসায় নামতাম, একটু মানুষের চাকরি দেওয়া, ট্রান্সফার করার ব্যবসায় নামতাম, তারপরে প্রবাসীদের উপকার করার নামে কোনো একটা মন্ত্রণালয়ের কোনো একটা কাজে যদি নামতাম, আমি কিন্তু রাতারাতি কোটিপতি হতে পারতাম, যদি কিনা ধান্দাবাজি কামাই করে সেটা হজম করতে পারতাম। বাট আশা করি এই 5 বছর 6 বছরে কখনো এই টাইপের কোনো কাজ, যে কাজে পরিবারের মানুষজনকে নিয়ে করে রাতারাতি কোটিপতি হওয়া যায়,
তার কোনো টাইপের কোনো কাজে আপনারা আমাকে দেখেন নাই, কারণ এগুলো আমার পছন্দ না। আমার পছন্দ না, ইভেন পরিচয় দিতেও আমি পছন্দ বোধ করি না, কমফর্ট ফিল করি না। আমি যা সেটা ভালো লাগলে আমার সঙ্গে চলেন। আমি কত সামান্য, কত নগণ্য, সেইটুকুন বুঝে যদি আমার সাথে চলতে পারেন, আই এম ভেরি মাচ হ্যাপি। আমি প্রচণ্ড সন্তুষ্ট আপনার উপর। তো এই যে মেইন যে কথাটা বলতেছিলাম, যে সরকার বিরোধী একটা কথা, যে আমাদের দেশে ব্যবসায়ীরা ব্যাংকের লোন করে, জমি জমা মর্টগেজ রেখে, বাপের কবরশুদ্ধ ইজারা রেখে, বন্ধক রেখে, সমিতিতে টাকা উঠায় হোক, অনেক টাকা ম্যানেজ করে তারপরে অনেক পরিমাণ মাল কেনে। কারণ বেশি পরিমাণ মাল যদি কেনেন, কথা এক জাহাজ মাল যদি বলেন যে ভাই আমি ক্যাশ টাকা দিয়ে এক জাহাজ মাল কিনবো, তা বাংলাদেশের যে সেনা কল্যাণ সংস্থা, সেও তো আপনারা পারলে বাকিতে মাল দেবে, প্লাস আরও কমের মধ্যে কেনার দাম, 18 টাকা 50 পয়সা হইলেও চেষ্টা করবে আপনারে 18 টাকায় দিয়ে দেওয়ার, কারণ সে ক্যাশ টাকা পাইছে। অথবা সামান্য 18 টাকা 50 পয়সা কেনা, 19 টাকা পাইলে মালটা আপনারে দিয়ে দিবে। কারণ সেনা কল্যাণও জানে সে ওই বিদেশে যে আপনার গম যেটা মার্কেটে চলে না, ওই ব্রাজিলে যে গম গাদা গোড়ারেও খায় না, সেইটা তারা কম দামে কিনে নিয়ে আসছে। তো এই মাল বেচতে গেলে তো বহুত জ্বালা আছে। কারণ আমি যে বললাম যে ভাই আমি ক্যাশ টাকা আপনার কাছ থেকে কিনবো 72,000 টন, তাহলে কত কোটি টাকা? 72 কোটি টাকা আমি ক্যাশ টাকায় কিনবো। তো সেনা কল্যাণ তো উল্টে আমার বাপ ডেকে তারপরে মাল দিয়ে দিবে, এটাই নিয়ম। এখন কথা হলো যে আমি যখন অনেক টাকা ম্যানেজ করতে পারছি, অথবা অনেক টাকার ব্যাংক গ্যারান্টি ম্যানেজ করতে পারছি, যেটা অ্যাকচুয়ালি আমি অথরাইজড না, হয়তো আমি ব্যাংক গ্যারান্টি অথরাইজড, আমার 10 বছর অথবা 20 বছরের কাজের অভিজ্ঞতা, আমি 5 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি পেতে পারি। ব্যাংক গ্যারান্টি একটা কী জিনিস? ওই ব্যাংকের ম্যানেজার একটা কাগজের পরে লিখে দিবে, উনি পেমেন্ট দিবে, আমি এর মধ্যে মানে গ্যারান্টি দিচ্ছি। মানে একজন ভিআইপি পার্সন অথবা ওই ব্যাংকেরই একজন ব্যক্তি, সে বলতেছে যে আমি এটার মানে দায়ভার নিচ্ছি। এইটাই হচ্ছে দায়ভারটাই হচ্ছে ব্যাংক গ্যারান্টি। এখন ব্যাংকের ম্যানেজারের তো কিছু করার লাগে না। ব্যাংকের ম্যানেজার কথার কথা আমার কাছে শুনবে, বুঝবে, জানবে আমার কত রকমের কত ধরা আছে, তারপর আমি কোন লেভেলের বাটপার, আমি কিভাবে টাকা ঘা দিয়ে নাই করে ফেলতে পারি, সব কিছু সে কিন্তু টেকনিক্যালি জানবে। জানার পরে তারপরে চিন্তা করবে যে আমাকে সে ব্যাংক গ্যারান্টি দিতে পারবে কি পারবে না। এখন আমাদের দেশে হয় কি, আসলে প্রোফাইলগুলো খুব কম কাজ করে। ওই ব্যাংকের ম্যানেজারের কাছে ভাই এই গোড়ার ডিম একটা বিয়ে করিস যেন, তো চেহারা মিয়ারা প্রথমে তো টেকনিক্যালি দেখবো ভাবির চেহারা, পরিবারের চেহারা, ভাই আপনার পরিবারের ছবি টবি তো দেখলাম না কোথায় কি। পরে দেখলাম যে বিয়েটা করছে মনে করেন যে আকাশটা কোয়ালিটির। এরপর ওই যে ধান্দাটা বের করছে, এবার করলাম যে আরে ভাই জীবন তো একটাই, এনজয় করেন, যান ব্যাংককে যান, সুন্দর দুইটা ম্যানেজ করে দিচ্ছি, নিয়ে সাতটায় সুতরায় আসেন আর বডি ম্যাসেজ টেসেজ করে আসেন, খরচপাতি সব দিয়ে দিচ্ছি, 100% সিকিউর। ব্যাংকের ম্যানেজার চলে গেছে সাতটাইতে, যাওয়ার আগে আমার একটা ব্যাংক গ্যারান্টি লেটার দিয়ে গেছে। অর্থাৎ আমার অফিসিয়ালি পারমিশন, অথবা আমি যোগ্য ছিলাম মাত্র 2 কোটি টাকার, সে আমার 70 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি লেটার দিয়ে গেছে। আর আমিও তো ওরে সেমডিবাজি করে বলেন নষ্টামি করে ওরে কিনে ফেলছে। এবার আমার কাছে ব্যাংক ম্যানেজার আটকা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একদম রাজনৈতিক নেতা থেকে শুরু করে, রাষ্ট্রপতি থেকে শুরু করে, ব্রিগেডিয়ার থেকে শুরু করে, তারপরে আপনার দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে, যত সরকারি আমলা টামলাতে শুরু করে, যেখানে যে মন্ত্রণালয়ে কাজ করতে চান, যাদের সেলস কোয়ালিটি খারাপ, অর্থাৎ যাদের প্রপার যোগ্যতায় একটা কাজ নেওয়া দেওয়া এগুলোর বিট করার ক্ষমতা কম, ওই খারাপ জাতীয় মানুষগুলোই এইটাকে আস্তে আস্তে বাংলাদেশে কালচার বানায় ফেলছে। আর ওই জায়গাটাতে যেহেতু চরিত্রহীন মানুষগুলো বসবাস করে, সো তারাও এই ফাঁদে পা দেয়। দেওয়ার পরে হয় কি, ওই মন্ত্রীর সব ব্যবস্থা তো আমি করে দিই, অথবা কেসে পুলিশের ডিআইজি বলেন, তারপরে মনে করেন যে আপনার দুর্নীতির যে আপনার যারা আপনার আটকাবে, এইসব প্রশাসনকে কী হয়েছে, সাপ্লাই দেওয়া শুরু করে দিছি, সেমড়ি মানুষ। তো এইসব তো আমার কাছে এখন কে না, এখন তো আমার কথার মধ্যে ভাব তো অন্য রকমের ভাব, যে আমি কাউরে এখন গুনি না। কারণ সব একদম কান্ট্রি ডিরেক্টরের থেকে শুরু করে, তারপরে অ্যাম্বাসেডারের থেকে শুরু করে সব জায়গায় আমি সেমড়ি ভাড়া দিই। আর এই জায়গাটা এত সেন্সিটিভ একটা জায়গা,
যখন থানা পুলিশ হয় তখনও পর্যন্ত আপনার পাশে কেউ আসবে না, আপনার আপনজনই আসবে না। তো এরকম একটা সেন্সিটিভ জায়গায় যখন একটা মন্ত্রীরে বলেন, একটা বড় সরকারি অফিসারকে বলেন, টেকনিক্যালি আটকায় ফেলা হয়, ব্যবসায়ীরা আটকায় ফেলে, তখন ওই ওই মন্ত্রী বলেন, ওই সচিব বলেন, ওই প্রশাসন কর্মকর্তা বলেন, ওই সাংবাদিক বলেন, ওর নড়ার কোনো সুযোগ নাই। গায়ে যত বড়ই আপনার ওই শাপলা ফুল থাকুক না কেন, যে কয়টা থাকুক না কেন, নড়ার কোনো জায়গা নাই। দাবায় চেক, এটাকে বলে ব্ল্যাকমেইল। আর এই ব্ল্যাকমেইল করেই অ্যাকচুয়ালি বড় বড় টেন্ডারবাজ অথবা ব্যবসায়ীর জন্ম হয় আমাদের দেশের রাষ্ট্রে। আমাদের দেশে হচ্ছে গণদরে হয়, আর অন্য অন্য রাষ্ট্রে হচ্ছে কম হয়, বাট একটা সময় পরে যে ধরা পড়ে যায়। আমেরিকাতেও ধরা পড়ে, স্পেনেও ধরা পড়ে, বিভিন্ন রাষ্ট্রে এভাবে ধরা পড়ে, যে শেষ বয়সে হলেও ধরা পড়ে। কথা বুঝতে পারছেন? তো দেখেন, এই যে ব্যাংকের লোন অথবা ব্যাংক গ্যারান্টি, আমি কিন্তু 1 টাকাও নিইনি, খালি ব্যাংক গ্যারান্টি নিয়েই কেসে সরকারি একটা দপ্তরে দিয়ে দিছি। তাতে হোক সেটা সেনাবাহিনী হতে পারে, বিমান বাহিনী হতে পারে, সচিবালয় হতে পারে, অমুক মন্ত্রণালয়, ব্যাংক গ্যারান্টি লেটার দিছি মানেই এবার আমারে মাল দিয়ে দিবে এলসির এগেনস্টে। ব্যাংক গ্যারান্টি নিয়ে একটা এলসি ওপেন করে দিছি, সাথে সাথে এলসির এগেনস্টে আমাকে মাল দিয়ে দিচ্ছে। এই মাল বেচে বেচে আমি কামাই করি। ওই কথার কথা, সেনা কল্যাণের যদি গম হয়, তাহলে সেনা কল্যাণে মাল বেচে বেচে 3 মাস পর পর অথবা প্রতি মাসে একটা চেক দেওয়া আছে, ওই চেকে টাকা আমি দিয়ে দিই, আর বাকি আমার লাভের টাকা দিয়ে আমার জীবন তৈরি হয়ে যায়। আর এভাবে অ্যাকচুয়ালি প্রতিটা ব্যবসায়ী ব্যবসা করে। এবং আপনারা অনেক সুন্দরভাবে লক্ষ্য করেছেন, যারা অন্তত অ্যাকাউন্টস বলেন, ফাইন্যান্স বলেন, বিজনেস পলিসি বোঝেন, অথবা এই লেভেলে খেলোয়াড়, তারা অন্তত বুঝেন যে আওয়ামী লীগ সরকারের আমলে লাস্টের দিকে যেমন আপনার সব খাদ্যদ্রব্য আমদানিকারককে ব্যাংকে সব টাকা দিয়ে দেওয়া হতো। খালি খাদ্যদ্রব্য আনো, খাদ্যদ্রব্য আনো। বাংলাদেশের যতগুলো গ্রুপ অফ কোম্পানিজ আছে, বেশিরভাগ টাকা ফান্ড তারা নিয়ে নিয়েছিল, যার কারণে গার্মেন্টস সেক্টরে এলসি হয়েছে। তারপরে বায়ার টিটি অ্যাডভান্স পাঠাইছে, কথার কথা আমার নামে পাঠাইছে মনে করেন 5 কোটি। ব্যাংক আমেরিকায় তোমারে তো ট্রাস্ট করা যায় না, তো তোমাকে ওই 30 লাখ টাকা দিচ্ছি। ভাই, বিদেশে একজন বায়ার, সে আমাকে আমার কাজ, আমার প্রোফাইল, আমার ভিডিও কলে দেখানো সব প্রমাণ দেখে আমাকে 100% ট্রাস্ট করে আমার 5 কোটি দিছে, 10 কোটি দিছে। আর বাংলাদেশের ব্যাংক, সে বলতেছে যে বাংলাদেশ ব্যাংক তোমাকে অডিট করে দেখেছে যে তোমাকে এর বেশি 50,000 লাখের বেশি দেওয়া যায় না। মানে ইয়ার কি মারাত্মক একটা সীমা আছে, সীমা আছে না? কথার কথা, বিদেশে বায়ার মনে করেন আমার আপন ভাই অথবা আমার দুলা ভাই, সে আমারে 5 কোটি টাকা পাঠাইছে, সেক্ষেত্রেও ব্যাংক বলতেছে তোমারে 50 লাখের বেশি দেওয়া যাবে না। আর ব্যাংকের ম্যানেজাররা অথবা ওই অডিট অফিসারে যদি একটু খাওয়াই দেওয়া হয়, তাহলে হয়তো বা কি হয়েছে, 5 কোটির জায়গায় আমার 2 কোটি দেবে। এটা হচ্ছে সিস্টেম। তাহলে এই যে একটা ব্যাংক গ্যারান্টি লেটারের কথা বলছিলাম, যে ব্যাংকের ম্যানেজারে ব্যাংককে পাঠিয়ে দিছি, মালয়েশিয়া সিঙ্গাপুরে পাঠাইছি, 2টা সেমডি দিয়ে আমার ব্যাংক গ্যারান্টি লেটার দিয়ে দিছে। আর আমি ওই ব্যাংক গ্যারান্টি লেটার নিয়ে বিভিন্ন কোম্পানির অথবা সরকারি অথবা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মাল নামানো শুরু করছি আর বিক্রি করতেছি। দেখেন কত সুন্দর ব্যবসা চালু হয়ে গেছে। আর একবার যদি লাভের 1 কোটি, 2 কোটি, 5 কোটি যদি আসা শুরু করে, তো যার কাছ থেকে যা লোন করেছি সবই তো আমার দেওয়া শেষ। এরপরে লাভের টাকা দিয়ে 2 কোটি, 5 কোটি দিয়ে আমার জীবন যদি শুরু করি, ব্যবসায়িক জীবনের পিছনে তাকাইতে হয়। এখন কোশ্চেন হলো, এই যে ব্যাংক গ্যারান্টি লেটার অথবা জমি জমা বন্ধক রেখে বিশাল অঙ্কের একটা টাকা এনে আমি মনে করেন যে সার বলেন, গম বলেন, চাল বলেন, তেল বলেন, ডাল বলেন, মশলা বলেন, এগুলো আমি রিজার্ভ করলাম। যেমন পাটের ক্ষেত্রে 3,400 টাকা করে মন কিনে আমি রিজার্ভ করছি। ওই মকসেদপুরে রিজার্ভ করছি, খুলনার রিজার্ভ করছি, দৌলতপুরে ফুলতলায় রিজার্ভ করছি, অথবা কথার কথা আপনার মোল্লাহাটে কোনো একটা গোডাউন নিয়ে রিজার্ভ করছি, অথবা গোপালগঞ্জ, তারপরে আপনার ভাঙ্গা, ফরিদপুর, বিভিন্ন জায়গায় আমি মাল গোডাউন রিজার্ভ করছি। মনে করেন বিভিন্ন জায়গায় না করে আমি ভাঙ্গা নামে যে জায়গাটা আছে, এই জায়গার পাশে বিশাল একটা গোডাউন নিয়ে 100 কোটি টাকার পাট আমি গোডাউন করছি। আবার ব্রাহ্মণবাড়িয়া অথবা দিনাজপুর অঞ্চলে যেখানে প্রচুর সারটা ধান টান হয়, ওইখানে মনে করেন 100 কোটি টাকার আমি সার রিজার্ভ করছি। এবার বর্ষাকালে রিজার্ভ করছি, শীতকালে পাটের
রেট চেঞ্জ হয়ে 7,400 টাকা হয়ে যাবে, 800 টাকা হয়ে যাবে। এরপরে বর্ডারে মনে করেন হালকা পাতলা কেসে খাওয়ায় দিলে বর্ডারেতে মাল ইন্ডিয়া চলে যাবে, যেখানে সরকারের নিষেধ যে ইন্ডিয়াতে, কলকাতাতে অথবা বর্ডার দিয়ে পাট এক্সপোর্ট হবে না ইন্ডিয়াতে। কিন্তু আমি তো ঠিকই ওই বর্ডারের লোকজনের খাওয়ায় দিয়ে মাল এক্সপোর্ট করতেছি তলে তলে, কিন্তু রেট নিচ্ছি কত? তখন কি হয়েছে 7,800 টাকা। তারপরেও কি হয়েছে, কাস্টমার মহা হ্যাপি যে কিছু মোটে পাচ্ছিল না, তাদের কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তো এখন তো কিছু হলেও পাচ্ছে, তারাও দাম বেশি করে তারপরে বিক্রি করবে, তার তো লস নাই। কিন্তু সরকারকে কি কারণে এখানে দোষ দিলাম দেখেন, সরকার এসে আমি তো সার আটকাইছি অনেক টাকা ম্যানেজ করে, একটু কমে আটকাইছি, কারণ ব্যবসা করব বলেই তো। আর ব্যবসা যেহেতু বড় হচ্ছে, সো আমার ইনভেস্টমেন্ট অনেক বড়, 100 কোটি, 200 কোটি, 500 কোটি। এখন এই যে সারটা যে আটকালাম, এখন সরকার পারতেছে না কমের মধ্যে মার্কেটে সার দিতে, আর আমি তো কমে বেচবো না, আমি তো 4 মাস ধরে এতগুলো টাকা খাটায় প্রতি মাসে সুদে আসলে দিয়ে, তারপরে গোডাউন ভাড়া, লোকবল, সিসি ক্যামেরা, কত কিছু বসায় দিয়ে বসেই আছি যে কখন রেট বাড়বে। যেমন এই যে শেয়ার মার্কেটে সবাই বসে থাকে কখন বাড়বে। তো এরপরে যখন দেখলাম নভেম্বর ডিসেম্বরে এসে মালের রেট বেশি, তখনই আমি বিক্রি করতে যাচ্ছি। এর মধ্যে সরকার এসে, ম্যাজিস্ট্রেট এসে বলতেছে তুমি এত টাকার মাল আটকাইছো, রাষ্ট্রের মধ্যে তো শান নাই, তাহলে তুমি এটা সিন্ডিকেট করছো, তোমারে মামলা করা হবে। তা আমি এত কোটি টাকা খাটাইছি, যে টাকা লাভ করবো তার চেয়ে বেশি কি হয়েছে, সরকার খেয়ে ফেলছে। এরপরে সরকার বলছে যে আমার টিসিবি অথবা অমুক তমুক হ্যানত্যান আমারে কমের মধ্যে তোমার দিতে হবে, আর তাহলে আমার সরকারের দুর্নাম হবে। আরে ভাই, আপনি সরকার হয়েছেন, আপনি নিজের মতো করে এনে সাধারণ মানুষকে ভর্তুকি দিয়ে মাল দিতে পারতেছেন না। আপনি একজন ব্যবসায়ী এত হাজার কোটি টাকা ইনভেস্ট করে মাল এনে আটকায় রাখছে 2 টাকা লাভের আশায়, আপনি তাকে আটকায় দিয়ে তাকে উল্টে তার নামে হামলা করতেছেন, তাকে রাতের অন্ধকারে কেসে বসায় দিচ্ছেন। তো এই বাংলায় অথবা এই রাষ্ট্রে ব্যবসায়ী জন্মাবে কেমনে? সে এত টাকা ম্যানেজ করছে মানে তো সে যোগ্য, এবং সে প্রতিটা মাল কিনছে ট্যাক্স দিয়ে। যখন আমি কিনছি সার, তখন ট্যাক্স দিয়ে কিনছি না? তো আমি তো ট্যাক্স দিয়ে টাকা মাল কিনছি। এখন একটা কোম্পানি যদি 10,000 বিঘা জমি যদি তার কোম্পানির নামে কিনে, সে কি সরকারের সব রকমের ফি দিয়ে তারপরে জমিটা কিনছে না? তাকে আপনার দোষ দেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই তো। আবার বেচার সময় সরকার কিসে ট্যাক্স দিবে? তাহলে এখন সরকার যদি বলে বাংলাদেশে 23 কোটি মানুষ, তুমি একা 1,000 বিঘা জমি আটকাইছো, তাহলে তুমি এই জমিতে সিন্ডিকেট করছো, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো? কথা হলো না। এটা হচ্ছে সরকারের ব্যর্থতা, সে তার ঢাকার জন্য সেটা ব্যবসায়ীর উপর একটা চাপ ক্রিয়েট করে। উল্টে ওই যে ব্যবসায়ী এতগুলো রিস্কের থেকে শুরু করে এত কিছু নিছে, ওই ব্যবসায়ী হতাশ হয়ে যায়, লাস্টে কী হয়েছে, সব কিছু চদির বদির উল্টোপাল্টা করে টোরে তারপরে হঠাৎ করে রাতের অন্ধকারে বেরিয়ে চলে যায়, এবং মনে মনে, যেটা মুখে বলে না, মনে মনে বলে সরকারের মায়েরে চুদি, বাংলাদেশের মায়েরে চুদি, এই বাংলাদেশের মাটিতে স্যাপ ফেলাইতে আসবো না, আমার মরা লাশও যেন না আসে বলে সে অনেক মানুষের টাকা পয়সা সব কিছু আটকায় টেটকায় দিয়ে সব নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যায়, নয় কানাডায় চলে যায়, নয় ইংল্যান্ডে চলে যায়, এইসব করে। কিন্তু মুখ দিয়ে খারাপ ভাষাটা কিন্তু ইউজ করে না, যেটা আমি আপনাদের বাস্তবতাটা বুঝাইলাম। যারা প্রবাসী এইভাবে গেছেন, তারা আমার এই কথাটার মূল্য এবং মূল্যায়ন বুঝবেন, এবং কত কষ্টে এবং কত মেন্টাল টর্চার আর ভোগান্তির পরে আপনারা বিদেশ চলে গেছেন বাংলাদেশের টাকাগুলোকে নিয়ে। আর আপনি চলে যায়, কত মানুষ কত জায়গায় কত কিছুতে বেঁধে একদম রাস্তার ভিখারি হয়ে গেছে। আর এই সবগুলো ঘটনা ঘটেই সরকারের এই আর্টিফিশিয়াল চাপের জন্য। এখন সরকার তো কখনো যেটা করে না, যে একটা ম্যাজিস্ট্রেট যখন মানে চাকরি পাইছে, সেদিন তার বাপ মা, ভাই বোন অথবা গ্রামের বাড়ির চেহারা কী ছিল, আর 7 বছর অথবা 10 বছর চাকরি করে তার কয়টা বাড়ি গাড়ি হয়েছে, একটা ম্যাজিস্ট্রেট কয় টাকা বেতন পায়, একটা মেজর কয় টাকা বেতন পায়, একটা থানার ওসি কয় টাকা বেতন পায়, একটা প্রধানমন্ত্রী কয় টাকা বেতন পায়, একটা সচিব কয় টাকা বেতন পায়, আর তার পরিবারের, তার সন্তানের যে স্ট্যাটাস, এইটা পরিচালনা করতে ওই বেতন দিয়ে তার হয়? হয় না তো। তার মধ্যে আবার তার এত সম্পদ হয় কিভাবে? কিভাবে হয়? এই হিসাবটা বের করলে বাংলাদেশে একটা সরকারি কর্মকর্তা বলেন, একটারও খুঁজে পাওয়া যাবে না। কিসের আর্মি, কিসের
আপনার বিমান বাহিনী, কিসের সেনাবাহিনী, কিসের নৌবাহিনী, কিসের আপনার সচিব, কিসের মন্ত্রণালয়, 1 টাকাও খুঁজে পাবেন না। একটা রাস্তায় দাঁড়ানো একটা পুলিশের কনস্টেবলেরও কি হয়েছে, ন্যাংটায় ঘুরে বেড়াবে। এই হচ্ছে সেই বাংলাদেশ। তো এইখানে ব্যবসায়ের পেটে লাথি মারার জন্য প্রতিটা মানুষ আছে, এবং খুব সুন্দর সিস্টেম হচ্ছে, আপনারা দড়ি এমনি মিডিয়াতে দেখাই দিবে আপনি একটা প্রতারক, আপনি একটা চরিত্রহীন, এরপরে কী হয়েছে আপনি মাদকের ব্যবসা করেন বলে টলে 50টা মামলা দিয়ে আপনার লাইফ শেষ করে দিবে, যে তুই আমার অপমান করে কথা কইছিস, আয় তোর এবার বাদাই, বোস ঠেলা। অর্থাৎ আপনি যে মন খুলে সত্য কথাটা বলবেন, সাধারণ মানুষকে সচেতন করবেন এবং রাষ্ট্র বদলানোর জন্য কথা বলবেন, আপনার ভয়েসটাকে সারা জীবনের জন্য আপনার সন্তান মন্তানের কাছে পর্যন্ত আপনারে একদম ন্যাংটা বানায় আপনাকে ছেড়ে দিবে। তা এই হচ্ছে আমার সোনার বাংলা, আমার স্বর্ণের বাংলা না, সোনার বাংলা বানায় ফেলছেন। মানে সোনা ভাড়া দিয়া ছাড়া এই বাংলায় আর কোনো কাম হয় না। আমার স্বর্ণের বাংলা বলেন না, হয় বেটি মানুষের সোনা না বেটা মানুষের সোনা ভাড়া দিয়া বাংলা এখন চলতেছে। আর এই রাষ্ট্রে যারা ব্যবসার চিন্তা ভাবনা করেন তারা নর্মালি, ভাইয়া 1 বস্তা চাল দিয়েছেন, ভাইয়া চালের বস্তাটা এক সাইডে একটু ছেঁড়া পড়েছে, বোধহয় আধা কেজি চাল অথবা ডাল বোধহয় ভাইয়া পড়ে গিয়েছে, ভাইয়া আপনি আমাকে ঠকিয়েছেন। এরকম শিক্ষিত মাদারচোদ কোয়ালিটির ব্যবসায়ী বাংলাদেশে বর্তমান জেনারেশনে ভরে যাচ্ছে। কারণ বর্তমান যে জেনারেশনটা তৈরি হচ্ছে, খুব মন দিয়ে লক্ষ্য করেন, আমাদের সময় সারা বাংলাদেশে নকল বিরোধী এবং শিক্ষার উপর প্রেশার একমাত্র দিছিল কোনো রাজনৈতিক দল হিসেবে বলবো না, কোনো কিছুর বিচারে বলবো না। আওয়ামী লীগের আমলে বলছি, জামাত ইসলাম আসলে জামাত ইসলামের আমলে বলবো, বিএনপি থাকলে বিএনপির আমলেও বলবো, যে মানুষটাকে সেলুট সারা জীবনের জন্য বাংলাদেশের মানুষকে করতে হবে সেটা হচ্ছে এহসানুল হক মিলন। এহসানুল হক মিলন আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, সারা বাংলাদেশটাকে এমন করছিল, মনে করেন যে ভয়ে এরকম কাঁপতাম। সারা বাংলাদেশের প্রতিটা স্টুডেন্ট এহসানুল হক মিলন বললে আমাদের জামানায় মনে করেন যে পারলে পেশাব করে দিত ভয়ে। এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নকল বিরোধী যত রকমের অ্যাকশান আছে, প্রশ্নপত্র ফাঁস, নকল বিরোধী তামা করে ফেলছিল। উল্টে তারে কিলে বলা হইলো যে সে গাড়ি ভাড়া, প্লেন ভাড়া, হেলিকপ্টার ভাড়া এত টাকা সে ধ্বংস করছে দেশের। আরে ভাই, এ পরিমাণ ইমার্জেন্সি ডিউটি করতে গেলে সে তো দিন নেই রাত নেই, সারা বাংলাদেশে যখন যে জায়গা মন চেয়েছে ছুটে যে একদম জায়গায় বসে হাতে নাতে দৌড়ে টোরে একদম তামা বানায় ফেলছে। মাস্টার বলেন, স্টুডেন্ট বলেন, আর দালাল বলেন, পুরো আতঙ্ক তৈরি করা মানুষটার নাম হচ্ছে এহসানুল হক মিলন। নিউ জেনারেশন দেখেন, সে এহসানুল হক মিলন সাহেবকে নিয়ে নাম ধরে রাখতেছে, দুষ্টামি করতেছে, ভাইরাল কথাবার্তা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, এবং এমন কথাবার্তা এমন একটা ভাষায় অথবা এমনভাবে বলতেছে, আমাদের শরীর পাথর হয়ে যাচ্ছে যে এই স্টুডেন্ট, ইভেন এখন আবার এহসানুল হক মিলন সাহেব এখন মন্ত্রী, আগে তো ছিল প্রতিমন্ত্রী। তো এই স্টুডেন্টের লাইফ তামা হয়ে যাবে তো, আর ও তো জানে না ও কোন আগুনে হাত দিছে অথবা কোনটারে মস্কারা করতেছে, কি লেখাপড়া শিখছে। একটা স্টুডেন্ট, সে একটা রাষ্ট্রের শিক্ষামন্ত্রীকে নিয়ে নাম ধরে ডাকতেছে, তারপরে ফাজলামি করতেছে, এরপর মিলন শব্দটা ইউজ করে সেক্সুয়াল অ্যাটিচিউডে কথা বলতেছে। এইটা আবার স্টুডেন্ট? এটা কি মেয়ে? এটা কি সন্তান? এটা কি ছেলে? বাস্টার্ড জন্ম নিচ্ছে নিউ জেনারেশনে। একটা শিক্ষামন্ত্রী সে যত ভালো হোক যত মন্দ হোক, একটা রাষ্ট্রের মন্ত্রী যত ভালো হোক মন্দ হোক, সে ন্যূনতম কি করে, একটা সম্মান ডিজার্ভ করে। তো নিউ জেনারেশন পড়াশুনো করতেছে, সম্মান দিতে জানতেছে না। এই গত পরশুদিন বোধহয় চট্টগ্রাম আপনার মহসিন কলেজের সামনে যে বয়েজ স্কুল, গার্লস স্কুল, এখানে কি আছে, পরীক্ষা শেষ, বৃষ্টি হচ্ছে, নর্মাল সময়ও আপনার রোদের মধ্যে গার্ডিয়ানরা এমনভাবে রাস্তা ব্লক করে থাকে যে এখানে পুলিশের সার্জেন্ট লাগে 4টা। আরে ভাই, গার্ডিয়ানের অবস্থায় যদি এমন হয়
যে ডিসিপ্লিন মেনে স্কুলের গেটে দাঁড়াতে না পারে আর রাস্তায় এত মানুষের চলাচলে ভোগান্তি করে, তো ওই গার্ডিয়ানের পেটে জন্ম নেওয়া সন্তান সে লেখাপড়া করে কি ঘোড়ার ডিম শিখবে? বলে না, গোডাউনের চালে যদি ময়লা থাকে তাহলে আপনার শোরুমের চালে দুই একটা ময়লা অথবা পোকা পাওয়া যাইতে পারে। তা আপনি গার্ডিয়ান হিসেবে আপনার কমন সেন্স এত কম, রাস্তা আটকায় একদম দাঁড়ায় আছেন, আর একজন মানুষের বিপদ আপদে একটা অ্যাম্বুলেন্সকেও ছাড় দিচ্ছেন না, আর আপনি সন্তান স্কুলের মধ্যে ঢুকাই দিচ্ছেন, আর আপনি চিন্তা করছেন আপনার সন্তান ভালো রেজাল্ট করে মানুষের মতো মানুষ হবে, দেশের শ্রেষ্ঠ নাগরিক হবে। আপনি নিজেই তো একটা বাস্টার্ড, আপনার পেটে জন্ম নিয়ে এটা আরও 10 গুণ বাস্টার্ড হবে। সেই আপনার এরকম একটা মন্ত্রীকে নিয়ে এরকম বাজে কমেন্টস করার কোয়ালিটি অর্জন করবে। দিস ইজ দ্য রিয়েলিটি। তো আমাদের সমাজে অবস্থা সীমার বাইরে চলে যাচ্ছে। আর এই যে নতুন প্রজন্ম যা আসতেছে, যে লেভেলের আসতেছে, যে জ্ঞান নিয়ে আসতেছে, যে ধৈর্য ক্ষমতা, যে সহন ক্ষমতা, তারপরে যে সভ্যতা, যে আদব কায়দা, যেগুলো যা নিয়ে আসতেছে, সরকার তো টিকতে পারবে না। কোনো সরকার বা পয়সাও টিকতে পারবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, ঘরের মধ্যে বাপ মাই সবার আগে শেষ হয়ে যাবে, আর মনে মনে চিন্তা করবে কি বাল একটা পয়দা করছি। বাপ মাই বলবে কি বাল পয়দা করছি, সরকার তো আরো পরে। আর সরকার খালি আসা যাওয়ার পরে থাকবে। আর দিন দিন এই রাষ্ট্রটা একটা বস্তিতে পরিণত হবে, একটা অপরাধ চক্রের জায়গাতে পরিণত হবে। এবং এই রাষ্ট্রে যেখানে যাতে হাত দিবেন, কোথাও আপনার বরকত বলেন, শালীনতা বলেন, উন্নতি বলেন, সুখ বলেন, কোনো কিছু হবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমরা মানুষ বানাচ্ছি না, আমরা সার্টিফাইড কতগুলো জানোয়ার বানাচ্ছি। এরপর মনে করেন আপনি একজন গার্ডিয়ান, আপনি চিন্তা করছেন আপনার ছেলে মোবাইল, একটা দামি মোবাইল লাগবে, দিছেন, দামি ল্যাপটপ লাগবে, দিছেন। সে একটা ছবি এডিট করে আপনার এআই দিয়ে কিছু একটা ভিডিও অথবা কিছু একটা ফান অথবা কিছু একটা বানায় অনলাইনে ছেড়ে টাকা কামাই করতেছে। আপনি দেখছেন ছেলে টাকা কামাই করতেছে, নিজের টাকায় মোটরসাইকেল কিনছে, নিজের টাকায় জামা প্যান্ট কেনে, নিজের টাকায় ঈদের সময় শপিং করে বাপ মারে দেয়। আপনার তো কলিজা ভরে গেছে। ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি করো? মা আমি এআই দিয়ে ভিডিও বানাই, ছবি বানাই, এগুলো পোস্ট দিই, এগুলো দিলে অনেক টাকা কামাই করি, বাড়ি বানাচ্ছি একতলা। আপনি তো মহা খুশি যে আমার এইটুকুন ছোট ছেলে অথবা মেয়ে ঘরে বসে মাসে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ প্রতি মাসে কামাই করতেছে। আমার ছেলে অথবা আমার সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে। আপনি একজন গার্ডিয়ান, আপনি জানেন না যে এআই জিনিসটা কি? এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই কিছু প্রোগ্রামার এই সফটওয়্যারগুলো তৈরি করেছে। তৈরি করার পরে কি হয়েছে, নিউ জেনারেশন আগে যেখানে একজন ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোব প্রিমিয়ার দিয়ে আপনার কি করা শিখতো, আপনার ডিজাইন করা শিখতো, এডিটিং করা শিখতো, ভিডিও বানানো শিখতো, পার্ট বাই পার্ট পরিশ্রম করে করে মেধা অর্জন করতো। আর এখন খালি ওই সামান্য কিছু একটা দিলেই এআই যে সফটওয়্যার, সে অটোমেটিক্যালি কিছু বানায় দিচ্ছে। অর্থাৎ একজন মানুষ হচ্ছে হাতে ছবি আঁকে, আর এআই সফটওয়্যারের মাধ্যমে বললাম যে আমি মানুষের মাথা আর হরিণের অথবা হরিণের শরীর দিয়ে একটা ছবি দেখতে চাই, তখন এআই এরকম একটা ছবি জোড়া লাগায় বানায় দিচ্ছে। এখন ওই ছবিটা কি একদম অ্যাকুরেট না, পারফেক্ট না, জাস্ট একটা আনুমানিক অ্যাভারেজ একটা কনস্ট্রাকশন। আর যখন একটা শিল্পী অথবা কম্পিউটারের ডিজাইনার ওইটা ডিজাইন করে তৈরি করতো, তখন ওইটা হতো একদম অ্যাকুরেট, পারফেকশন। তো নিউ জেনারেশন যখন এআই এর উপর ঝুঁকতেছে, তখন কি হচ্ছে, তাদের প্রোডাক্টিভিটি অথবা কোয়ালিটি কমে যাচ্ছে, আর তাদের মনে হচ্ছে ইয়েস আই ক্যান। এরপর তারা ফেসবুক বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, সব জায়গায় প্রচুর ভিডিও দেখতেছে, দেখে তাদের মনে হচ্ছে ইয়েস আই ক্যান। যেমন উদাহরণস্বরূপ আমি একটা কুশন কভার, এই কুশন কভারটাকে যদি বলি, বাবা তুমি এটা কি তৈরি করতে পারবা? হ্যাঁ 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 পারবো। ওই এমব্রয়ডারি মেশিনে ঢুকাই দিবে, এমব্রয়ডারি এভাবে তৈরি করে দিবে। তা আমি বলছি যে না, তুমি এটাকে হাতে সেলাই করবা, কারণ হাতের কাজের মূল্য বেশি।
এরপর এখানে যে কালার শেডগুলো, এই শেডগুলো এরকম আসতে হবে, প্রতিটা সেলাই একদম অ্যাকুরেট হতে হবে। তুমি কি পারবা? হ্যাঁ আমি পারি, এই সেলাইটা আমি দেখেছি ইউটিউবে। এরপর সেলাই করতে দেন। এটাকে যা বানাবে তার দিকে তাকানো যাবে না। বাট মেক্সিকোর একজন মহিলাকে, ভেনিজুয়েলার একজন মহিলাকে আপনি যদি বলেন যে ম্যাডাম ক্যান ইউ মেক ইট ফর মি, এটাকে আপনি আমার জন্য তৈরি করে দিতে পারবেন? যদি কাজটা ভালো হয় আমি আপনাকে পেমেন্ট দিব, ভালো পেমেন্ট। সে আপনাকে একটা প্রাইস বলবে, দাম বলবে, সেই দামটায় আপনি যদি রাজি হন, এই যা দেখতেছেন না এর থেকে আরও অ্যাকুরেট, আরও লাভলি, আরও হার্ট টাচিং করে এটা তৈরি করে দিবে। মনে হবে একদম হাতে আঁকা কোনো শিল্পীর চমৎকার একটা লাইভ একটা ফুল, মনে হচ্ছে এইমাত্র ফুলটা বোধহয় ফুটে আছে। আর আমাদের সন্তানরা, কলকাতার ইন্ডিয়ার সন্তানরা, এরা বলবে ইয়েস আই ক্যান। বাট যখন করতে দিবেন তখন হাতের মধ্যে সুচ ফুটাবে, তারপরে ধৈর্য হারা হবে, এরপর কী হচ্ছে 20 দিনেও তার প্রোডাকশানটা হবে না, তারপরে যা বানাবে সেটা অ্যাবড়ো থ্যাবড়ো হবে, কোনো পারফেকশনে কিছু হবে না। তো এই যে আমাদের জেনারেশন যে এত ভিডিও দেখতেছে, এই দেখার ফলাফলটা হলো তাদের কাছে মনে হচ্ছে ভিডিও দেখতে 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 মনে হচ্ছে ইয়েস আই ক্যান, বাট দে কান্ট ডু এনিথিং। তাদের মনে হচ্ছে হ্যাঁ আমি পারবো, এটা তো একদম সহজ, ভিডিওতে দেখেছি। বাট হাতে কলমে যখন তাকে একটা জিনিস দিবেন তখন তার সাকসেস অথবা পারার মাত্রাটা হচ্ছে অনলি 5%। তো এই জেনারেশনকে নিয়ে আপনি এগোতে পারবেন? আপনি চিন্তা করছেন আপনার সন্তান কম্পিউটার সায়েন্সে পড়াশুনো করছে অথবা আইটির উপর অসংখ্য কোর্স করছে, অনেক কিছু জানে, বাট আপনার সন্তানকে নিয়ে একজন এক্সপার্টের সামনে যে বসেন, আর এক্সপার্ট যদি আপনার সন্তানকে প্রশ্ন করে, তো না ছাড়া আর মাথা নিচু করা ছাড়া একটা শব্দ করার মতো কোনো ক্ষমতা রাখবে না। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তান যে কামাইগুলো করতেছে, এইগুলো আমাদের সমাজটাকে ধ্বংস করে সে কামাই করতেছে, সমাজের সৃষ্টি করে কামাই করতেছে না। যেসব প্রোগ্রামাররা এআই সফটওয়্যার বানাইছে তারা কামাই করতেছে, এবং তারা হচ্ছে কোয়ালিটি। আর মানুষ যেহেতু দিন যত যায় তত লেজি হয়, তত সুখ খুঁজে, যত সুখ দিবেন, যত ইজি করবেন, তত বেশি আপনার কি ফ্লেক্সিবিলিটি খুঁজে, অর্থাৎ সুখ খুঁজে, স্বাচ্ছন্দ্য খুঁজে, কত কম পরিশ্রমে বেশি কামাই করা যায়, বেশি সুখ পাওয়া যায়। এইটা হচ্ছে মানুষ কেন, প্রত্যেকটা জীবেরই একটা বৈশিষ্ট্য। তো প্রোগ্রামাররা তাদের প্রোগ্রাম দক্ষতার মাধ্যমে আপনার সন্তানকে, আপনাকে, আমাকে সেই ফ্যাসিলিটিসটা দিচ্ছে যে আগে যেটা এত কষ্ট করে করতে এখন তার চেয়ে কমে করো। প্রোগ্রামাররা এত মেধা খাটায়, এত পরিশ্রম করে, এত এক্সপার্ট হয়, সেটা আপনাকে আমাকে তুলে দিচ্ছে। আর আপনি, আমি, আপনার সন্তান, আমরা সেটাকে ব্যবহার করে একটা উল্টাপাল্টা রুচি বিবর্জিত একটা থার্ড ক্লাস একটা আউটপুট বানায়, সেখান থেকে কিছু টাকা কামাই করতেছি। বাংলাদেশের ফেসবুক, বাংলাদেশের ইনস্টাগ্রাম অথবা কলকাতার ইনস্টাগ্রাম, কলকাতার মানুষদের কারণে, তারপর বাংলাদেশের কারণে, তারপরে আপনার ব্যাংককের কারণে, নেপালের কারণে, এই কটা রাষ্ট্রের কারণে, আর হচ্ছে ওপাশে স্পেনের কারণে, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, এগুলোকে বেশ্যাখানা অথবা পতিতালয় মনে হয়, যেখানে আপনার 80% নিউজগুলো ফেক, যেখানে থাম্বনেলের সাথে কোনো ভিডিওর কোনো মিল নাই, তারপরে এমন সব ফান নামের ভিডিও যেটা দেখে দেখে মানুষ সময় নষ্ট করতেছে, বাট ওখান থেকে মানুষের লাইফ তৈরি হচ্ছে না। তো আমরা এরকম একটা ডাস্টবিন ক্যাটাগরির অথবা বস্তি অথবা মানে পতিতালয় ক্যাটাগরির ব্রেন আমাদের ব্রেনের মধ্যে রাখছি, যার কারণে আমাদের ইয়াং জেনারেশনের ব্রেন বলেন, ইভেন বুড়ো বুড়ো বেটাদের ব্রেনও অথবা বেটিদের ব্রেনও এরকম হয়ে গেছে। কারণ প্রতিদিন তারা এরকম রুচিহীন, সমাজ তৈরি হবে না, প্রজন্ম তৈরি হবে না, বিজ্ঞান তৈরি হবে না, আবিষ্কার হবে না, এইসব বগিযোগি দিয়ে 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 আমরা বেঁচে আসি, এবং আমাদের জেনারেশনটা ওই দিকে যাচ্ছে। তো এই জেনারেশনের কাছে আপনি আর কী আশা করবেন বলেন? আপনাকে দিয়ে কী হবে এই বাংলাদেশের অথবা পৃথিবীর কী চেঞ্জ আসবে বলেন? আসবে না তো। আর মোবাইলটা হাতে নিলেই খালি যদি বেটি মানুষের দুধ পাশা নাচানাচি দেখেন, আর যত নষ্টামি, বদমাইশি, সেক্সুয়াল কন্টেন্ট, এগুলো যদি দেখতে থাকেন, তা আপনার ব্রেন তো একটা সময় পরে ক্লাপস হয়ে যাবে। সেটার কারণে একটা সময় পরে আপনার মনও উন্মাদ হয়ে যাবে, তখন আপনি ঘরে সংসারও করতে পারবেন না, যার কারণে বর্তমানে বাংলাদেশে 83% ডিভোর্সের হার।
এই যে কথাগুলো, অপ্রয়োজনীয় কথাগুলো আপনাদের আমি বলে দিচ্ছি গাইডের ভিডিওর সাথে, এগুলো হচ্ছে কি, দেখেন, আপনাকে ব্যবসা শিখাইলাম, প্রোডাক্ট শিখাইলাম, কমের মধ্যে ভালো মাল নেওয়া শেখাইলাম, বেচে টাকা কামাই করা শেখাইলাম, কিন্তু টাকাটা কোন কাজে খরচ করবেন? এই টাকাটা কামাই করে বিয়ে শাদী করলেন, বাড়িঘর বানাইলেন, সন্তান পয়দা করলেন, সন্তানের ভালো স্কুলে ভর্তি করাইলেন, বউকে জামা কাপড় শাড়ি কিনে দিলেন, সেও আপনার আই লাভ ইউ ছাড়া কিছু বলে না, কারণ চাওয়ার আগে সে গোল্ডের গিফট পায়, গোল্ডের নেকলেস পায়, কানের দুল পায়, কত কিছু পায়। বাট আপনি যে পরিশ্রম করে কিছু টাকা কামাই করে প্রতিটা মানুষকে ভালো রাখছেন, মৃত্যুর আগে আপনি দেখবেন এই প্রতিটা মানুষ মিসগাইড হয়ে গেছে, আপনার বউও আপনার নাই, আপনার সন্তানও আপনারা দেখেন না, অর্থাৎ মরার সময় আপনি মানসিক টর্চারে মারা যাচ্ছেন, আনহ্যাপি হয়ে মারা যাচ্ছেন, এবং মনে হচ্ছে এই জীবনে যা করছি সবই করেছে বনের খেয়ে, ঘরের খেয়ে বনের মহিষ তাড়াইছি, উলু বনে মুক্তা ছিটাইছি। তাহলে জীবনের শেষ হিসাবটা হচ্ছে শান্তিমতো স্যাটিসফ্যাকশনের সাথে মারা যাওয়া। তো এই স্যাটিসফ্যাকশনটা যাতে পান, একটা রাষ্ট্রে বসবাস করে, একটা ধর্ম পালন করে, তারপরে একটা পরিবার গঠন করে, একটু সম্পদ বানায়, সেই উল্টো দিকের থেকে আপনার হিসাবটা আগে আপনাকে আমি মিলিয়ে দিচ্ছি, যে আগে আপনার উল্টোটা ঠিক করেন, শেষ জীবনটা ঠিক করেন, এরপরে এই দিকে এসে ব্যবসা বাণিজ্য করেন। তো আমাদের রাষ্ট্রে ব্যবসা করা অনেক কঠিন, নীতি আদর্শের মধ্যে আপনার থাকা অনেক কঠিন। যেমন আমি এখন ব্যবসায়িকভাবে যত জায়গায় যতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছি, আমার তো এইসব ব্যবসা করে এখন মানায় না। আমার হচ্ছে এখন কি হয়েছে, পরিবারের মধ্যে ক্ষমতা হয়েছে, আওয়ামী লীগের আমলেও ছিল, এ আমলেও আসছে, এখন এই টমতা খাটায় 2-4টা পোল্টিবাজি করে, দান্দাবাজি মান্দাবাজি করে, আর এই পরিবারের শক্তি মুক্তি খাটায় কী হয়েছে, 2-4-10 কোটি টাকা কামাই করে নিয়ে পুরনো 10-20 লাখ টাকা হাজার দেনা আছে সব শোধ করে দিয়ে একদম ঠান্ডা মাথায়। এরপরে বুঝলাম যে না, যে কটা গা গু দিছি তাতে কয়দিন পরে বিপদে পড়ে যাবো, তাহলে বউ বাচ্চা সব নিয়ে বিদেশ চলে যাই। আমার উচিত সেইটা করা। আমার এখনো আল্লাহর ইচ্ছায় পাসপোর্টই নাই, জীবনে কোনোদিন ছিল না। কি কারণে জানেন? কারণটা হলো যে আমার কোনোদিন বিদেশ যাওয়ার ইচ্ছা নেই, এবং ব্যবসা করে বাংলাদেশের মাটিতে বস হওয়ার জন্য ব্যবসা করি, সম্মানের বস হওয়ার জন্য ব্যবসা করি। সে পাসপোর্ট থাকলেই ব্রেনের মধ্যে কাজ করবে যে শালা গাগু দিয়ে বেড়ে চলে যাই, বিদেশে যাব, শান্তির জীবনযাপন করব, যেখানে সম্মান আছে, যেখানে নিরাপত্তা আছে। কই আমার ব্রেনে তো এটা কখনো কাজ করে না, কারণ আমার ব্রেনে কাজ করে আমি বাংলাদেশে ব্যবসা করে টিকে থাকবো এবং দেখাই দিব যে সৎভাবে ব্যবসা করলে যত বাধাই আসুক না কেন এটা খেয়ে ফেলা যায়। হয়তো বা তাৎক্ষণিকভাবে বিভিন্ন মাওনাদের বিভিন্ন ঝামেলায় আসি, শোধ হয়ে যাবে ইনশাল্লাহ, অথবা ঝামেলা মুক্ত হয়ে যাবে। আর আমি যাদের কাছে পাই, আমার কাছে মানুষ যে কয় টাকা পাবে তার মিনিমাম 3 গুণ পাই, ওটাও আমি উদ্ধার করে ছাড়বো। শুধু সময় পাচ্ছি না, একা মানুষ কত কাজ করে পারা যায়, কত দিকে মন দেওয়া যায়। আর শরীর বলে তো একটা কথা আছে, অলরেডি বয়স হয়ে যাচ্ছে, এখন তো আগের মতো এত পরিশ্রম পারি না। তো বিষয়টা দেখেন, আপনি এভাবে টিকে থাকতে পারবেন না আমার মতো করে, হাজারে না লাখে একজন পারবে, এবং তার জীবন কিন্তু আমার মতো এরকম সহন ক্ষমতার হইতে হবে, সীমাহীন সহন ক্ষমতার হইতে হবে, তাছাড়া সম্ভব না। তো আপনাদের এই কথাগুলো বলে দিলাম যে ব্যবসা করেন, শিখেন, বোঝেন, মেধা খাটান। আজকেও দেখলাম যে 2-3 দিন আগে কথার কথা 60-65 হাজার টাকা না কত টাকা দামের একটা শার্টের বুকিং দিছে মাত্র 2,000 টাকা দিয়ে। তো এই যে এত পরিমাণ নিউজ যাচ্ছে আপনার অনলাইনে যে চট্টগ্রামে মানুষ বসবাস করতে পারছে না, মানুষ মরে যাচ্ছে, তো সেইখানে তার কাছে মনে হচ্ছে 2,000 টাকা দিয়েছি, 5 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, এখনো মালটা হাতে পেলাম না, তাহলে আমার টাকাটা কি মেরে দিল? মানে মানুষের কমন সেন্স নামতে 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 এতটা বস্তি ক্যাটাগরি রয়েছে যে আপনার 50,000, 60,000, 70,000, 80,000 টাকার মালের জন্য আমি আমার পকেটের টাকা দিয়ে মাল কিনে আপনাকে পাঠায় দিব, এরপর আপনি মালটা ছাড়াইলে আমি আমার 500-1,000 টাকা লাভ পাবো, দিছেন মাত্র 2,000 টাকা। খানস গ্লোবালের 5 বছর 6 বছরে চিনেন না, একটা চেয়ারের টাকাও তো আপনি দেন নাই। খানস গ্লোবালের একটা চেয়ারের যে দাম,
মন মানসিকতা চিন্তা শক্তি এত নিচে, এত থার্ড ক্লাস মানুষের হয় কিভাবে? যেখানে বলে দেওয়া হচ্ছে যে আপনারা নিউজ দেখেন, সংবাদ দেখেন, মিডিয়া দেখেন যে চট্টগ্রামে কী অবস্থা, মালটা আমি আপনাকে এখনই দিতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু মালটা তো ভিজে গেলে আপনারই লস হবে। একটু ধৈর্য ধরেন। দেশের যুদ্ধ বাঁধলে, তারপরে রাজনৈতিক গ্যাঞ্জাম বাঁধলে, মারামারি বাঁধলে, তারপরে দেশে দুর্ভিক্ষ বাঁধলে, দেশে আবহাওয়ার এরকম ঝড় তুফান টর্নেডো বাঁধলে একটু কমন সেন্স কাজ করে না আপনাদের? আর এই ব্রেন নিয়ে, এই ধৈর্য শক্তি নিয়ে, এই কমন সেন্স নিয়ে, এই মানসিকতা নিয়ে আপনি ব্যবসায়ী হবেন? কোনো দিন হইতে পারবেন না। জাস্ট একটা চোদনা হয়ে ঘুরে বেড়াবেন এবং যা করতে যাবেন সব জায়গায় আপনার বিরক্তি বলেন, ঠকা বলেন, সব কিছুতে খালি আপনার লস হইতে থাকবে, কারণ আপনার ব্রেনটা তো একটা চোদনা বেরেন। নিজের ভালো নিজে বোঝেন না। আপনি ব্যবসা করতে পারবেন? আর ওই খালি আগান বাগানে যত বালসাল কোয়ালিটি ভিডিও আছে এইসব দেখে বেড়াবেন। সংসারও তো করতে পারবেন আমি এইসব ভিডিও দেখতে দেখতে লাস্টে হাত মারা অভ্যাস হবে আর বউগামী রোগ হবে, সংসারও করতে পারবেন না। আপনার জীবনে একদম রাস্তার ভিখারি হওয়ার জন্য আপনার ব্রেনটাই যথেষ্ট। ওই সৃষ্টিকর্তার দোষ দিয়ে লাভ নাই, কপালের দোষ দিয়ে লাভ নেই, ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই। আপনার মানসিকতা, আপনার চিন্তা শক্তি, আপনার শিক্ষা, আপনার বিবেক, এইগুলোই যথেষ্ট আপনাকে রাস্তার ভিখারি নিজেকে নিজে বানানোর জন্য। এগুলোকে থামান। ব্যবসায় হার জিত আছে। ওই যে আপনার টেসলা কোম্পানির মালিক, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, তারও তো অ্যাট এ টাইমে কতগুলো মহাকাশ যানটান কত কিছু ধ্বংস হয়ে পড়ে গেছে, কানছে, আবার সে ঘুরে দাঁড়াইছে। সনি কোম্পানি, তোশিবা কোম্পানির কি পরিমাণ মাল রিজেক্ট হয়েছে, আবার তোশিবা তার কোম্পানি লস দিয়ে ব্যাক করে নিছে, নিয়ে সেগুলো কাস্টমার ধরে রাখার জন্য। এরপরে সে আবার নতুন করে আবার গবেষণায় ইনভেস্ট করে আবার যখন ব্যবসা করছে তখন সে আবার ভালো পজিশনে আসছে। তো মানুষের জীবনে আপনি নিজেই তো সুস্থ হয়ে প্রতিদিন থাকতে পারেন না। একদিন পেটে ব্যথা, একদিন মাথা ব্যথা, একদিন চোখে ব্যথা, একদিন আটতে যে পা ভেঙে গেছে, আর একদিন অ্যাক্সিডেন্ট করেছেন, আর একদিন হাত কেটে গেছে, আবার একদিন খুব সেজে গুজে খুব সুন্দর একটা জীবনযাপন করছেন। তা আপনার জীবনেই আপনি যখন প্রতিদিন পারফেক্ট না, ব্যবসায় প্রতিদিন প্রতিটা মালে আপনার লাভ হবে, এই প্রত্যাশা যদি আপনি আপনার ব্রেনে রাখেন, তা আপনার থেকে থার্ড ক্লাস স্টুপিড পৃথিবীতে আর অর্ধেকও নাই, অর্ধেকও নাই। তাহলে এরকম চিন্তাভাবনা যাদের আছে, অথবা এরকম শিক্ষা যাদের আছে, এরকম মানসিকতা যাদের আছে, অন্তত হাত জোর করে না, পা ধরে বলবো যে ভাই প্লিজ আমাদের কাছ থেকে একটা মালও নিয়েন না, আমরা আপনার জন্য উপযুক্ত না। যারা সুন্দর করে করে ভিডিও বানায়, মিষ্টি কথা বলে, তারপরে তাদের মালই স্বর্গ থেকে নিয়ে আসছে, তারপরে কমের মধ্যে দিবে, এইসব সুন্দর সুন্দর কথাবার্তা যারা বলে তাদের কাছে চলে যাবেন। সাথে আবার ধর্মের বেশ টেশও আছে। আমি তো ধর্মের কোনো ডাইনেভামে কোনো কিছুর আগা গোড়ার মধ্যেই নাই। পৃথিবীতে একমাত্র ধর্মের ফাঁকিবাজ বোধহয় আমি। আমার কাছে আইসেন না ভাই, কারণ আমার দেখছেন তো আমি কোনো জেন্টলম্যান না। একদম ভাষা থেকে শুরু করে কোথাও কোনো কিছু বাকি রাখি না, কোনো কিছু বাকি রাখি না। যেখানে যা এক্স্যাক্ট ন্যাচারাল জেনুইন সেখানে সেইটা একদম ডাইলে দিই। সো আই এম নট এ জেন্টলম্যান। কারণ এই জেন্টলম্যান হতে গেলে ওই বইয়ের ভাষায় কথা বলতে হবে। তো বই তো পড়তে পড়তে মনে করেন যে আর ওই গাইড বই কিনতে কিনতে 40% ডিসকাউন্টে গাইড বই কিনে বই পড়তে পড়তে জীবন মিবন সব কিছু মনে করেন শ্রাদ্ধ করে দিচ্ছেন। লাভ তো হচ্ছে না, মানুষ তো হইতে পারতেছেন না। সো এখন থাপড়ায় ছাড়া শেখানোর আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। মিষ্টি কথা আপনাকে দিয়ে আর পড়াশোনা হবে না, আপনার জীবন তৈরি হবে না। মিষ্টি কথা সবাই বলতেছে। ওই কি হয়েছে, আধা ঘন্টা আগে পায়জামা খুলে ঠাপ খেয়ে এসে এখন আবার সুন্দর করে মেকআপ টেকআপ করে সংবাদপত্র পাঠ করতে বসেছে যে মাদক বিরোধী অভিযানে এটা করা হয়েছে, মাদকাসক্ত অথবা কি হয়েছে এরকম খারাপ খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য এরকম সেমিনার হচ্ছে, অমুক হচ্ছে তমুক হচ্ছে, এরকম নিউজ পড়ার জন্য নিউজ প্রেজেন্টার। আধা ঘন্টা আগে কোম্পানির
মালিকের কাছে ভাড়া কাটছে, টিভি চ্যানেলে মালিকের কাছে অথবা সহকর্মীর কাছে ঠেলা খাইছে, ধুয়ে মুয়ে এসে আবার টিভির সামনে বসে সুন্দর করে সে যে ভদ্রলোকের মতো কথা বলতেছে। দেখেন না, এক একটা আর্জের ইউটিউব চ্যানেলে যে দেখবেন, সারা দুনিয়ার যত সচেতনমূলক ভিডিও বানানোর জন্য সারা দুনিয়ার বেশ্যা মনে করেন যে লাগায় বেড়াচ্ছে। তো রাষ্ট্রের এই অবস্থা, ধর্মের এই অবস্থা, এক একটা হুজুরের ইউটিউব চ্যানেলে ঢুকে দেখবেন সারা দুনিয়া সেমরি দিয়ে থাম্বেল বানানো, আর এ নাকি হুজুর পীর, দাও 2000, দাও 5000, দাও 10,000, আর এরে দিয়ে মনে করেন বক্তা, হাসতে হাসতে পেটে ব্যথা। এই নাকি হুজুর, এই নাকি আল্লাহর সাধনা, এই নাকি সৃষ্টিকর্তার সাধনা, এই নাকি ধর্ম। আর জোবায়েদ ভাই তো এইসব ধর্ম পালন করে না, কারণ জোবায়েদ ভাইয়ের বাচ্চা যখন অ্যাক্সিডেন্ট করে, ছোট বাচ্চাটা পেটের মধ্যে 6 মাস 24 ডিগবাজি খাইছে আপনার ভাবি, এরপরে সে বাচ্চাটা বেঁচে আছে। জোবায়েদ ভাইয়ের মেয়ে যখন তার হাতের মধ্যে থেকে ট্রাকের চাকা 4 আঙ্গুল না 3 আঙ্গুল সামনে মুখটুক খুলে পড়ে গেছে, জোবায়েদ ভাই ওইখানে দেখে আসছে সৃষ্টিকর্তা কতটা রহমানের রহিম। তো জোবায়েদ ভাই সৃষ্টিকর্তাকে যেভাবে দেখছে, যেভাবে সৃষ্টিকর্তার কাছে মাথা নত করছে, আপনার ওই লোক দেখানো ধর্মচোদার টাইম জোবায়েদ ভাইয়ের নাই। এইটা না করলে, এভাবে আঙ্গুল না রাখলে নামাজ হবে না, ওইভাবে বাল না ফেলাইলে সৃষ্টিকর্তা আমারে বেহেশত দেবে না, এই চোদানো আলাপ আমার শোনার টাইম নাই। আমি আল্লাহকে দেখে আসছি সে কোন লেভেলের মহান। আমি আমার অন্তরের থেকে কিভাবে আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসি সেটা আমি জানি। সৃষ্টিকর্তার প্রতিটা জীবের কাছে আমি কতটা দায়বদ্ধ তাদের সেবা করার জন্য সেটা আমি জানি। আমাকে আপনার ধর্ম শেখাইতে হবে না, আমাকে আপনার হাদিস শেখাইতে হবে না। আপনার মতো বহুত হুজুরের পুটকি মারা দিয়া পাবলিক আমি, কারণ আপনি ব্যবসায়ী, ধর্মের ব্যবসায়ী, আর আমি হচ্ছে সৃষ্টিকর্তার পূজারী। আপনারটা মানুষ দেখে কারণ আপনি দাগ বানায় ফেলেন, আর আমি পলায় পলায় আমার সৃষ্টিকর্তার জন্য সাধনা করি। আপনার আমার পার্থক্য আকাশ পাতাল। আপনার পাঞ্জাবি টুপি দেখলে আপনাকে বিশাল বড় ধার্মিক ব্যক্তি মনে হয়, আর আমার কথা শুনলে আমার মাদাচ্চোদ মনে হয়। কিন্তু আপনার আমার লেভেল অনেক আকাশ পাতাল। আমার লেভেলে আসতে গেলে আপনাকে সবার আগে ধর্মের ব্যবসা বন্ধ করে তারপরে মানুষ হয়ে তারপরে আসতে হবে। বাইবেল, গীতা, কোরআন কোনোটা লাল কালি দিয়ে দাগায় পড়তে বাকি রাখি নাই। এখন ইসলাম ধর্মের মানুষ যখন ইসলামের কোনো একটা অপপ্রচার নিয়ে কথা বলবে তখন তাকে বলা হয় নাস্তিক। হিন্দু ধর্মে তাকে বলা হয় নাস্তিক, খ্রিস্টান ধর্মে তাকে বলা হয় নাস্তিক। আরে মিয়া, নাস্তিক শব্দ কি? এইটাই তো শেখেন নাই। যে সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করে, অস্বীকার করে, তাকে বলা হয় নাস্তিক। কিন্তু আপনার ধর্মের কুসংস্কার মানি না, এই কারণে আপনি নাস্তিক বলবেন, সেই সুযোগ নাই তো। আপনার ধর্মের যে কুসংস্কার নিয়ে আপনি নাচানাচি করেন, পারলে মানুষও মার্ডার করে ফেলে দেন, এগুলো আপনি ভুল পথে। আপনার সৃষ্টিকর্তাকে ফিল করে দেখেন, আপনার সৃষ্টিকর্তা কোথায় আর আপনার কত কাছে আছে, তারপরে বুঝতে পারবেন ধর্ম কি জিনিস, সৃষ্টিকর্তা কি জিনিস। এটা ঢাকঢোল পিটায় হয় না। এই বদরশা মাজারে দেখবেন, মাজারের সামনে যখন বাৎসরিক ওরস হয়, এক পাশে হারমোনিয়াম নিয়ে গেটের সামনে, এবছরও হারমোনিয়াম নিয়ে গান তবলা, ঢোল তবলা দিয়ে শুরু হয়ে গেছে, আর এক পাশে কিছু গাঞ্জাখোর তারা আবার ওই ভক্তির গান শুরু করে দিছে। ইসলামের কোথায় এটা আছে? ধর্মের কোথায় এটা আছে? কিন্তু ওখানে দাঁড়া যদি কথাটা বলতে চাই, মাইত্য মনে করেন একটাও আমার কপালে মানে মাটিতে পড়তো না, সব আমার কপালে পড়ে, পারলে জানও চলে যেত। কিন্তু এগুলো তো কুসংস্কার, এইগুলোই আপনাদের কাছে ভাইরাল। আপনি একবারে চিন্তা করেন, আপনার একজন সৃষ্টিকর্তা আছে, তার যত সৃষ্টি জীব বলেন, গাছ বলেন, পশু পাখি বলেন, আমাকে দিয়ে যেতাম তার অসম্মান অথবা ক্ষতি না হয়, আমি আমার জীবনটা সেইভাবে সাজায় ফেলি।
এই সিম্পল ধর্মটাই তো আপনি শেখেন নাই। আপনাকে আমি কি শিখাবো? আপনাকে মুক্তমনা কিভাবে করব? আপনার ব্রেনটাকে মুক্ত কেমনে করব? আর আপনার ব্রেন যতদিন মুক্ত না হবে, আপনাকে দিয়ে পৃথিবীতে কিচ্ছু হবে না। আপনার মধ্যে গোঁড়ামি থাকবে, আপনার মধ্যে গাঁটতাড়ামি থাকবে, আপনার মধ্যে বেয়াদবি থাকবে, আপনার মধ্যে একরোখা অ্যাটিটিউড থাকবে, এবং নিউ জেনারেশন সেদিকেই যায়। আপনি আপনার বিবেক, কমন সেন্স, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, এটাই বুঝেন না। যেখানে জাপানে অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য ভিডিও আছে, অসংখ্য জায়গায় জাপানের মতো একটা বাস্তবসম্মত রাষ্ট্রে বলা হচ্ছে, সুদে ইউনিস আইছে, যাবি না কি ওর সেমিনারে? সেখানে আপনারা আন্দোলন করে দেশের উন্নতি করার জন্য ওই সুদে ইউনিসে দেশের প্রধান বিচারপতি বানায় ফেলেন। লাভ কি হইলো? কিছু পাইছেন? দেশের কোনো উন্নতি পাইছেন? বরঞ্চ তার আমলে টেলিটকের, কারণ সে তো খালি তারের ব্যবসা করে, ওই তারহীন ব্যবসা করে, যেটা ধরা পড়ে না। ওই আমলের থেকে শুরু করে এই পর্যন্ত এক একটা মোবাইল কোম্পানির কত হাজার কোটি টাকার দুর্নীতি চলছে। আপনারা তো কল করতেছেন গত 3 বছর ধরে, ইন্টারনেট ইউজ করছেন, 5G তো দূরের কথা, সোদানো 1G পান। কত টাকা দিয়ে মানুষ প্যাকেজ কেনে, প্রতি মাসে কত বিলিয়ন ডলার মোবাইল আর ইন্টারনেট প্যাকেজের পিছনে ব্যয় করে, টাকাগুলো যায় কই? এই উপদেষ্টাদের পকেটে গেছে, মন্ত্রীদের পকেটে যাচ্ছে, সাথে যদি যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের পকেটে যাচ্ছে, তাদের পকেটে যাচ্ছে। একটা মানুষ তো আন্দোলন করে না, কারণ আন্দোলন করার আগেই আজকে একটা প্যাকেজ, আবার সামনের সপ্তাহে আর এক প্যাকেজ, আর এক ডিসকাউন্ট। কিন্তু বেসিক্যালি নেটওয়ার্ক বলেন, কল ড্রপ বলেন, কল কোয়ালিটি বলেন, ইন্টারনেটের স্পিড বলেন, সেবা বলেন, সব কিছু 1Gর নিচে। তো বাংলাদেশে মানুষের যদি কমন সেন্স থাকতো, তো বাংলাদেশে মানুষ সবার আগে রাস্তায় নামতো মোবাইল কোম্পানিগুলো পাশা মারার জন্য। মাদার চোদ্রা, চুরির তো একটা সীমা আছে, একটা সীমা আছে। প্রতিদিন হাজার কোটি টাকা চুরি, একটা মানুষ একটা কথা বলে না। এটা বাংলাদেশ। প্রতিদিন একটা প্যাকেজ দিলে মনে করেন সুদায় পড়ে। হ্যাঁ, এত টাকা ডিসকাউন্ট, 99 টাকায় প্যাকেজ। মোবাইল কোম্পানির সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে সিস্টেম মেনটেন করে, সেটাও তো আমার স্টুডেন্ট। প্রতিদিন 70-72টা মুভি ডাউনলোড করে বাসায় নিয়ে আসে, পেন ড্রাইভে, ল্যাপটপে করে। আইনি তার টিভিতে বসে বসে দেখার চেষ্টা করে, কোনটা দেখে মজা পাবো। সব কটা একটু টাইম টেনে দিয়ে 2-3টা মুভি সিলেক্ট করে, রাতের বেলা একটা মুভি দেয়, বাকি কয়টা ডিলিট, আবার পরের দিন 70টা মুভি ডাউনলোড করবে। তো ইন্টারনেট তো, আপনি প্যাকেজ কিনছেন, আমি প্যাকেজ কিনছি, ওই তোর অফিসে বসে ইন্টারনেটে ব্যান্ড উৎসব খেয়ে ফেলা দিছে, ওই একাই খাচ্ছে 70টা মুভি। তো ওর সাথে যতগুলো অফিসার আছে সব কটা এরম খালি ডাউনলোড মারার তালে আছে। আপনি আমি বালের 4G পাবো, বালের স্পিড পাবো? বুঝেন না? রবিন নেটওয়ার্ক ম্যানেজ করে কে? প্রিন্স। আমার নাম যে জিজ্ঞাসা করেন, আমি কি হই? বাংলাদেশের যতগুলো আইএসপি কোম্পানি আছে, তারপরে নেটওয়ার্কিং কোম্পানি আছে, তারপরে বড় বড় কোম্পানির সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে, একদম হারবিএলিস থেকে শুরু করে ব্রাক কেয়ার, হেলাল থেকে শুরু করে, অগ্নি থেকে শুরু করে, অলওয়েজ অন নেটওয়ার্ক থেকে শুরু করে, বোলের থেকে শুরু করে, কোন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আমার বাপ ডাকে নাই, অথবা আমার গুরু ডাকে নাই, অথবা ভাই ডাকে নাই? কত কত আইটির জিএম, আইএসপি কোম্পানির আইটি জিএম, সফটওয়্যার কোম্পানির ম্যানেজারের চাকরি আমি বাঁচায় রাখছি আমার 18 বছর চাকরি জীবনে। কাস্টমার পায় না, সার্ভিস দিতে পারে না, কাস্টমারের উত্তর দিতে পারে না। এ দেখালে আমার নামটা জিজ্ঞাসা করবেন, আমার চিনে কিনা, তবে আমার চেহারাটা দেখাবেন, দেখবেন কি বলে। আর আপনারা এখন খালি প্রোগ্রামার হয়েছেন, জুমলাতে প্রোগ্রামিং করেন, ওয়ার্ড প্রেসে প্রোগ্রামিং করেন, ওইটাতে প্রোগ্রামিং করেন। প্রোগ্রামিং কি বাল শিখছেন? C++-এর একদম র প্রোগ্রামিং জানেন? C# প্রোগ্রামিং জানেন?
ভিজুয়াল বেসিক দিয়ে কাজ করছেন? যেখানে প্রোগ্রাম মাথার মধ্যে রেখে তারপরে কাজ করতে হতো, অটোমেটিক্যালি কোড জেনারেট হইতো না, ওইটাকে বলা হয় প্রোগ্রামার। ওইসব প্রোগ্রামাররাই বর্তমানে আপনাকে এইসব ইন্টেলিজেন্স সিস্টেমের প্রোগ্রাম উপহার দিচ্ছে, ওরাই দিচ্ছে। আপনি দিচ্ছেন বার্ডার, আপনি হচ্ছে তৈরি করে একটা জিনিসকে খালি মডিফাই করে প্রোগ্রামার পরিচয় দিচ্ছেন বাপ মার কাছে, আত্মীয় স্বজনের কাছে, আর বিয়ে করার সময় শ্বশুরবাড়ির কাছে, আর ফ্যামিলির কাছে। আপনার মতো প্রোগ্রামার হচ্ছে দোনের প্রোগ্রামার, বুঝেন? দোনের প্রোগ্রামার আপনারা। ওই বাংলাদেশ ব্যাংকের ডাটাবেস যেগুলো ম্যানেজ করে, আতিক মাতিক যে কটা আছে, খালি আমার চেহারাটা দেখেন। বাংলাদেশ মিলিটারির আইটির হেড, আমার চেহারাটা দেখেন। সাইবার ক্রাইমের আইটির হেড, আমার চেহারাটা দেখেন। কোয়েন যে জোবায়েদ ভাই আমার আপন ভাই ডাকছে, এ মানুষটা কেমন জিজ্ঞাসা করেন। এত সহজ জিনিস আমি না। ব্যানের মাল বিক্রি করি, রাস্তার পরে ফুটপাতে মাল বিক্রি করে করে দেখাই, এর অর্থ এইটা না জোবায়েদ ভাই এত সস্তা মাল। জীবনে বহুত কুত্তার মতো খাইটে খাইটে টপ পজিশনে যে তারপরে ঘরে ফেরা মাল। আপনারা এখন যে মিডিয়াতে দুইটা সাইডে সেমডি 2 দিন পর পর ম্যানেজ করবেন, আর ওই নায়িকা নবাগত নায়িকা বানায় বানায় 2 দিন পরে ভাড়ায় খাটাবেন। এ বালসালে ব্যবসা তো 2 দিনে শিখছেন। মিডিয়াতে বলেন, ইভেন্ট ম্যানেজমেন্টে বলেন, ওই এশিয়াটিকে যে আমার ছবি দেখেন, মার্কেট এক্সেসে, মার্কেট এক্সপ্রেসে, উইন্ড মিলে, বাংলা টকিজে যে আমার ছবিটা দেখেন, জিজ্ঞাসা করেনি বাপটা কেডা, জিজ্ঞাসা করেন। মিডিয়াতে যত ক্যামেরাম্যানের থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে, বুঝলেন না আমার অফিসে সংবাদ সংস্থার সভাপতি কেন এসে বসে থাকে? বুঝেন না? ওই আমলে আমরা কলিগ, ওই আমলে আমরা একজন আর একজনের আস্থার ব্যক্তি, ওই আমলে আমরা খেলোয়াড়। সব ছেড়ে গুড়ে দিয়ে একটু কাপড়ের ব্যবসা করতে নামছি, সামান্য 2 টাকার ওই ব্যানের মাল বেশি, সব ছেড়ে দিয়ে আসছি। মিডিয়াতে যত পুরানো এনটিভি থেকে শুরু করে ওই মুকসিমুল হাসান, অপু টপু, সব আমার নাম জিজ্ঞাসা করেন। এই বাংলাদেশে যেসব মডেল এখন ওই গুরু হয়ে গেছে, শেখ হাসিনা পর্যন্ত র্যাম্প মডেলিং করার ছাড়ি দিচ্ছে, এগুলোকে একটা জন্ম দিছে, জিজ্ঞাসা করেন, আমার ছবিটা দেখায়। আর এখন আপনার ওই সন্ধ্যার পরে কেছে রাজলক্ষ্মীর পিছনেতে 200 টাকা দিয়ে একটা হাফ প্যান্ট আর 150 টাকা দিয়ে একটা টি শার্ট পরে এখন আপনারা মডেল চোদান। মডেল কিভাবে বানাইতে হয়, কোয়ালিটি বানাইতে হয়, আমরা নিজেদের হাতে বানায় আসছি। আপনারা এখন অনলাইনে লাখ টাকা ইনভেস্ট করেন বুস্ট করার জন্য, অটো বুস্ট হয়, অটো মানুষ দেখে সেল করেন, চিন্তা করেন আপনি সেলে ওস্তাদ হয়ে গেছেন। ইউনিলিভারের ডিরেক্টর সোনিয়া টোনিয়া যে কয়টা আছে, তানবীর, বর্তমানে তানবীর আছে, তানবীর সোনিয়া টোনিয়াটা জিজ্ঞাসা করেন, যে কটা পাকিস্তানি ছিল সব কটা জিজ্ঞাসা করেন যে জোবায়েদকে সেলস অ্যান্ড মার্কেটিং কেমনে ইউনিলিভারে শিখাই দিয়ে আসছি, ইভেন্ট ম্যানেজমেন্ট কেমনে করতে হয় শেখাই দিয়ে আসছি। ওই রাস্তার পাশে দাঁড়ায় রেক্সোনার ডিওডরেন্ট পর্যন্ত ফ্রি ফ্রি প্রমোশন করে করে শিখাই দিয়ে আসছি, জন্ম ওইখান থেকে নিচ্ছি। কাস্টমসের, চট্টগ্রাম কাস্টমসের হেড, ঢাকা এয়ারপোর্টের কাস্টমসের হেডের থেকে শুরু করে ওই ম্যানেজার পাটারি মাহমুদুল্লাহ থেকে শুরু করে আমার চেহারাটা খালি দেখেন, তখন বুঝতে পারবেন এই যে জোবায়েদ ভাই এত একটা পার্লের লুঙ্গি পরে আর একটা প্লাস্টিকের স্যান্ডেল পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, বেসিক্যালি এটা কি মাল, তারপরে বুঝতে পারবেন। এত সহজে বোঝার সুযোগ নাই তো, কারণ আপনারা তো একটুখানি দেখেই ঝাঁপায় পড়েন, লাফায় পড়েন, আর পারলে একটু সেমনি মানুষের দুধ পাশা দিয়ে লাফায় পড়েন, আর তো কিছু শেখেন নাই। ও আপনাদের যে শিক্ষা, এই শিক্ষা দিয়ে কোনো বাল হইতো না, ব্যবসায়ী জীবনে হইতে পারবেন না, কিচ্ছু হইতে পারবেন না। তাহলে আপনাদের এতগুলো পচা পচা কথা, এত বকাঝকা দিয়ে এতভাবে এগুলো বলতেও খারাপ লাগে, কারণ সারা বিশ্বের মানুষ আমার ভিডিও দেখে। আমার নিজের কাছে পরে খারাপ লাগে, যেভাবে না বললেও পারতাম, 2 দিন পরে তো মেয়েও বিয়ে দিতে হবে,
হবে না? তো তখন আবার আপনার ভাবির আবার একটু ফেস্টিস টেস্টিস বেশি। তাইতে মনে করেন যে আপনার রাস্তাঘাটে বেরোলে কেউ যদি কয় যে আপনার জামাই তো বকাঝকা দিয়ে কথা বলে ওনার ভিডিও দেখেছে, তাতে মনে করেন আমার সংসারও শেষ। কারণ আপনার ভাবি এ যাবৎকালে বোধহয় আমার এই 4-5 হাজার ভিডিওর মধ্যে একটা ভিডিও 10 মিনিট দেখছে কিনা সন্দেহ আছে। সে আছে তার বান্ধবী টান্ধবী খালাতো বোন মুখ তমুক এইসব নিয়ে ব্যস্ত, ডংসং নিয়ে ব্যস্ত। তার এইসব ব্যবসা দেখার কোনো টাইম নেই। সে আমার থেকে 50,000 গুণ বেশি ব্যস্ত মানুষ। ওই কার বাসায় কাজের বেরিয়ে আসে নাই, কার আজকে রান্নায় কষ্ট হচ্ছে, কার গ্যাসের লাইনে গ্যাস নাই, কীভাবে রান্না করবে, কার একটু ওই মশলা একটু বেশি দেওয়া হয়েছে, ছি 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 তুমি এইভাবে রান্না করেছো কেন, এই রান্নাটা তো এইভাবে করা উচিত। এই গোড়ার ডিম নিয়ে মানে ওই কয় না যে দাঁতের ডাক্তারের দাঁত সব বাঁধানো থাকে, চোখের ডাক্তারের চোখে চশমা থাকে। তা আমি আপনাদের যত ইন্টেলেকচুয়ালিটি শেখাই, রিয়েল লাইফে স্ট্রাগল করা শেখাই, আল্লাহ দিলে আমার ঘরের মধ্যে আল্লাহ ঠিক তার উল্টাটা একটা ঢুকাই দিছে, বোস ঠেলা। তা আপনার ভাবিরে মনে করেন সারা রাত রামায়ণ পড়ে সকালবেলায় কিছু জিজ্ঞাসা করলে কয় সীতাকার বাপ। তো যে যা পছন্দ করে না তার কপালে আল্লাহ সেটা জুটাই দিবে। যেমন আমার বাবা কখনো মেয়েদের চুল কাটা পছন্দ করতো না, আর আমার মা তো 3 স্টেপ 7 স্টেপ স্টেপের মোটে কোনো অভাব নেই আমার মার। কথা বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে রিয়েল লাইফ। যাই হোক, এটা চলতেই থাকবে, এটা থামাইতে গেলে মহা বিপদ। তা আপনাদের সঙ্গে যে কথাগুলো বলে দিচ্ছি এগুলো প্রচণ্ড বাস্তব। ধাক্কা খাইতে খাইতে খালি নিজের পরিচয়ে পরিচিত হব বলে এবং জেনে শুনে একটা কথা বলবো বলে এত জায়গায় পাছা মারা খাইছি, আর এত জায়গায় লাথি চড় অবহেলা অপমান এগুলো পাইছি, সেগুলি শুধু মনের দুঃখে আপনাদের সাথে শেয়ার করি। আর একটা কথাই বলি ভাই, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস ইন লাইফ। জীবনে উন্নতি করার জন্য আপনাকে কাজ শিখতে হবে এবং ব্রেন খাটানো শিখতে হবে, তারপরে যে যদি আপনাকে দিয়ে কিছু হয়। সবচেয়ে ভালো হয় কি জানেন? সবচেয়ে ভালো হয় এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সবার একটু পাটা একটু ধরি, পা ধরে পায়ে দুটো চুমু দিই, একদম মন খুলে কলিজা থেকে দিয়ে বলি যে ভাই প্লিজ আমার কথাটা শুনে খালি একটা ভিডিও একটু দেখবেন। এই ভিডিওটা কি? চায়না কিন্ডারগার্টেন লাইফস্টাইল। অর্থাৎ চায়না যে বাচ্চাদের কিন্ডারগার্টেনে আপনার পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়। এরপর দ্বিতীয় ভিডিও, চায়না জাপান কিডস প্র্যাকটিক্যাল এডুকেশন। অর্থাৎ জাপানে বাচ্চাদের কিভাবে প্র্যাকটিক্যাল একটা পার্সপাতি, একটা স্ক্রুড্রাইভার, একটা নাট বল্টু দিয়ে আপনার কিভাবে একটা ছোট বাচ্চার ব্রেন খোলার জন্য এবং হাতের দক্ষতা বৃদ্ধির জন্য একটা রোবট খুলে দিছে। ওই যে পাজেল গেম টেম আছে না, রোবটের অনেক পার্টস টার্টস থাকে না, এগুলো খুলে দিয়ে বলছে তুমি এগুলো জোড়া লাগাও ছোট বাচ্চাকে। অর্থাৎ তার ব্রেন টেকনিক্যালি এবং তার হাত টেকনিক্যালি দক্ষ করার চেষ্টা করছে। চায়না একটা কিন্ডারগার্টেন স্কুলে বাচ্চাকে নিজের মোজা ধুয়ে শুকায় সুন্দরভাবে সাজানো থেকে শুরু করে সব শেখাচ্ছে। আর লাস্ট হচ্ছে চায়না ট্যাব কোম্পানি ওয়ার্কার অথবা ওয়ার্কিং প্রসেস। অর্থাৎ চায়না যারা মোবাইল অথবা ট্যাবলেট পিসি অথবা কম্পিউটার টম্পিউটার ইলেকট্রনিক্স ডিভাইস বানায়, তাদের একটা ভিডিও দেখবেন হাতের মধ্যে আপনার সেন্সর লাগানো আছে। অর্থাৎ হাত যদি 15 সেকেন্ড না নড়ে তাহলে 15 সেকেন্ডের বেতন কাটা যাবে। চায়নায় যে এত অল্প সময় এত প্রোডাকশান দেয়, কত টেকনিক খাটায় এবং কতটা দক্ষভাবে। এই 3টা ভিডিও মাত্র দেখেন, দেখার পরে আমার বিশ্বাস নিজের গালে নিজের স্যান্ডেল দিয়ে একটা বাড়ি মারবেন, মারিয়ে বলবেন যে পৃথিবী কোথায় আর আমি কোথায়, পৃথিবীর চিন্তার শক্তি কোথায়। আর আমাদের দেশের ওয়ার্কার নিয়ে একটা প্রোডাকশান অথবা একটা গার্মেন্টস অথবা একটা ফ্যাক্টরি বানাইলে কত সুতিয়া আলাপ চলে। ওই ওয়ার্কারে 12টার সময় তার সোনা চাটতে চাটতে তারে আনা লাগে যে আপনি কি আজকে কাজে আসবেন। আর উল্টে যে বেতন আর একটু বাড়ায় দিতে হবে, ফ্যাসিলিটিস বাড়ায় দিতে হবে। এই 3টা ভিডিও দেখার পরে আপনি একটা ওয়ার্কার আপনার ফ্যাক্টরিতে রাখতে পারবেন না। বরঞ্চ ওয়ার্কার যখনই সিস্টেমের বাইরে কথা বলা অথবা ফাঁকিবাজি শুরু করতে যাবে, তখনই কবেন খানকির পোলা বেরো আমার ফ্যাক্টরিতে, তোর গোষ্ঠী চুদি শুয়োরের বাচ্চা, তোর এই ডং দিয়ে আমার ফ্যাক্টরি চলবে? কাজ করবি, কাজের মতো কাজ করবি।
8 ঘন্টা ডিউটি করবি একদম গুলির বেগে, মোবাইল টোবাইলে সব গুষ্টি মারি, 8 ঘন্টায় এত পিস বডি উঠাবি, না উঠলে শাওয়ার মধ্যে হাত ভরে দিয়ে প্রোডাকশন নামাবো। কিন্তু আপনার ভাষা তখন এরকম হয়ে যাবে, আপনার মানসিকতা এরকম হয়ে যাবে। তা ওই যে আপনি ভাষাটা অথবা মানসিকতা এরকম হলো, আপনি ওয়ার্কারটা পাবেন কই? সরকার তো সব জর্ডানে ফাটাই দিছে, সব জর্ডানে ফাটাই দিছে। কী হয়েছে? প্রবাসী রেমিটেন্স আনার জন্য আপনি পাবেন কাজের বেড়ি, আর কয়টা পায়জামা খোলা সেমডি পাবেন, যার কোনো দক্ষতা, প্রফেশনাল আচরণ কোনো কিছু নাই। আর কিছু ওই মাস্টার, প্যাটার্ন মাস্টার, স্যাম্পল মাস্টার, মেশিনের টেকনিক্যাল মাস্টার নামের কিছু খানকির ছেলে দেশের মধ্যে আছে, যার কথা বেশি, ডিমান্ড বেশি, হাজিরা কম, প্রোডাকশান কম। তো এইসব বালসাল দিয়ে দুইটা প্রোডাকশান করে আপনি চায়নার সাথে রেটে ফাইট দিবেন, কোরিয়ার সাথে রেটে ফাইট দিবেন, জাপানের সাথে রেটে ফাইট দিবেন, কোয়ালিটিতে ফাইট দিবেন। এমনি আপনার সে বোকাচোদা তো আর দুনিয়ায় কেউ নাই। বুঝেন না গার্মেন্টসটা কী কারণে বন্ধ করে রাখছি? কারণ আমরা এগুলো দেখার পরে আর এগুলো শেখার পরে এখনই বাংলাদেশে যে সুতিয়া ওয়ার্কার পাই, সোদানির ফুয়া পাই, এ দিয়ে গার্মেন্টস টিকবে না। কারণ গার্মেন্টসে প্রতি মাসে আপনি 5 তারিখের বেতন যদি 5 তারিখ মনে করেন বিকাল 4টা বাজে, এখনও বেতন দেন নাই, গার্মেন্টস ছুটিয়ে গেছে 6টা বাজে, কিন্তু আপনি টেকনিক্যালি লক্ষ্য করছেন দেখি 1 ঘন্টা লেট করে দিলে এরা কোনো আন্দোলন করার কিনা? আমি তো প্রতি মাসে বেতন দিচ্ছি, আমার বাপ ডাকে, ভাই ডাকে, এগো বাপ মার খরচ লাগবে তা দিই, বাচ্চা অসুস্থ ডোনেট করি, ডোনেশন দিই, তারপরে আপনার কি পরিবারে বিয়ে দিতে পারতেছে না, সহযোগিতা দিই, তারপরে একটু ছুটি লাগবে, ছুটিও পারলে একদিনের জায়গায় 2 দিন দিই মানবিকভাবে। তখন কি হয়েছে? আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বস, আমার চেয়ে ভালো মানুষ কেউ নাই। তা আমি 6টার মধ্যে বেতন না দিয়ে 7টার সময় বেতন দিই, ওকে একটু 1 ঘন্টা বেশি থাকতে বলি ফ্যাক্টরিতে। তাইতে দেখবেন আপনার চেয়ে খারাপ, অবিবেচক, থার্ড ক্লাস, সিটার মালিক পৃথিবীতে আর নেই। কেসে আন্দোলন শুরু হয়েছে গার্মেন্টসের মধ্যে। তা যে মানুষগুলো, যে সহকর্মীগুলো, এগুলো তো ওয়ার্কার না, সহকর্মী। আপনি এত ডোনেশন দিই কী কারণে? তাদের পরিবার মনে করে। তো সেই মানুষগুলো 1 ঘন্টা অথবা একদিনের জন্য যখন তাদের চেহারা আর ভাষা এরকম চেঞ্জ হয়ে যায়, তা আপনি তো একবারেই টের পেয়ে যাবেন যে এসব কামলার বাচ্চা। তাহলে কালকের থেকে গলার পরে পাড়ায় ধরে প্রোডাকশান বেরোবো, অথবা সবার মধ্যে হাত ভরে দিয়ে প্রোডাকশান বেরোবো। কারণ আপনি তো ধাক্কা খেয়ে বদলায় গেছেন, আপনি বুঝে ফেলছেন এ ভালোবাসা, অনুভূতি, সহানুভূতি এগুলো কোনো মূল্য নাই। ওয়ার্কারের সারা জীবন ওয়ার্কারের মতোই আচরণ না করলে প্রোডাকশান বেরোবে না। আর এটা যখন বুঝে গেছেন তখন সেই আচরণটা যখন শুরু করে দিবেন, ভদ্র ভাষায় টেকনিক্যালি অথবা খারাপ ভাষায়, কোনোটাতে আপনি আর ওয়ার্কার পাবেন না। কারণ বাঙালি তো ওই আপনার কাছে কাজ না পেয়ে আর এক জায়গায় যে মুখ চালায়, সেই জায়গায় দান্দাবাজি করে খেয়ে সে মালিকের গোয়াড়া মারবে। ওর মতো করে এক জায়গায় না এক জায়গায় যে গোয়া মারার অথবা পাশা মারার অথবা কোম্পানির পাশাটা মেরে দিয়ে মালিকরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দেনাগ্রস্ত করার জন্য ওই ওস্তাদ। আপনার কাছে তো সুযোগ পায় নাই, এই জন্য আপনার নামে 10টা দুর্নাম বলবে। ভালো আমিও বেশি দেখছি, 5 বছর বাপের 7 বিঘা জমি বেচে বের হয়ে গেছে। বাঙালিরে ভালোবাসতে হয় না, ওয়ার্কারে ভালোবাসতে হয় না, কারণ এরা ভালোবাসাকে ভালোবাসার জায়গায় রাখতে পারে না। তো একটা ওয়ার্কার আপনার ক্ষতি করে দিয়ে, 1 লাখ টাকার ক্ষতি করে দিয়ে সে তার বেতন ঠিক মতো চাবে না, দিলে মনে করেন পারলে আন্দোলন, অমুক তমুক হ্যান ত্যান। আপনি যখন ওয়ার্কারে কবেন যে চোদানির ফুয়া তুই আমার যে লস করেছিস এটাকে বুঝায় দে, এরপর তোরটা তোরে আমি বুঝাই দিচ্ছি, ও তার আপনি বুঝাই দিতে পারবে না। কিন্তু আপনি কি ওর মতো ফকিনির বাচ্চার কাছে আপনার এই ড্যামারেজ পাবেন? একটা ওয়ার্কার একটা কাজের ফল্ট করে সে আপনার 2 দিন পিছাই দিছে, এই 2 দিনে কাজ করতে গেলে 100টা ওয়ার্কার দিয়ে আপনার 2 দিন কাজ করাতে হচ্ছে। ওই 2 দিনের যে ড্যামারেজ, এই ওয়ার্কারটা আপনার দেওয়ার ক্ষমতা রাখে না তো। বরঞ্চ বাইরে যে গার্ড ধরে বের করে দিলে আপনি মানবিকভাবে তারে না দিয়ে পারবেন না, আপনি তাকে ঠিকই দিবেন, 10 টাকা জায়গায় 8 টাকা হলেও দিবেন, দিয়ে বিদায় করে দিবেন। আরও গার্মেন্টসের চারপাশে মাইকিং করে বেড়াবে যে মালিক খারাপ, আমাকে ঠকিয়েছে। আর ওইখানে যত ওয়ার্কার আছে সবাইরে মনে মনে বুদ্ধি দেবে, দেখছি মালিক আমারে ইচ্ছা করে বের করে দিছে, কালকে তোরেও বের করে দেবে, তুই এই গার্মেন্টসে চাকরি করিস না, তুই এই কারখানায় চাকরি করিস না।
মানে ও তো কোম্পানি গোয়াটা মারছে, এরপরে টোটাল কোম্পানি টিমটার শ্রাদ্ধ করবে, টোটাল কোম্পানির বসায় দিবে। এই হচ্ছে বাঙালি খানকি মাগি অথবা খানকির ছেলে টাইপের ওয়ার্কার। আর এইগুলোই মনে করেন এটা হচ্ছে ওয়ার্কার ক্যাটাগরি বললাম। আর অফিসার ক্যাটাগরি যেগুলো শার্ট প্যান্ট টাই পরে এসে ল্যাপটপ দিতে হবে, মোবাইল দিতে হবে, মোবাইলে ব্যালেন্স দিতে হবে। কোম্পানিতে 3 মাস চাকরি করে গেছে, কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর হইতে যাবে। এরপরে 3 মাসে যতগুলো কাস্টমার আসছে প্রতিটা কাস্টমারে বাগায় নেওয়ার চেষ্টা করবে, নিতে না পারুক বাইরে যে ওই কাস্টমারগুলোর ব্রেনে এমন বিষ ঢুকাবে যে কাস্টমারগুলো শেষ। অর্থাৎ কোম্পানিরে পিছাইলো কত মাস। আবার বেতন দেবেন না, বেতন না দিয়ে থাকতে পারবেন না, বেতন দিতে হবে। কিন্তু আপনি যখন তার নামে মামলা করবেন, আপনার কি সময় আছে কোম্পানির এই যে লসটা করে দিল এই লস ফেলায় তার পিছনে লেগে থাকা আর ওই থানা কোর্ট পুলিশ করে বেড়ানোর একটা মালিকের এত সময় নেই। কিন্তু ওর মতো করে ডিস্টার্ব করতে থাকবে, টিমটারে ভাঙতে থাকবে, বাইরে যে ওই জায়গায় বদমাইশি শুরু করে দিবে। আবার পরিবারে যেয়ে বলবে সময় মতো বেতন দেয় না, সম্মান দেয় না, অতিরিক্ত খাটায়, এই কোম্পানি ভালো না, মালিক ভালো না। বউরে একটা সইতে মতো বুঝ দেবে, বউ কবে তুমি তো এখানে খারাপ ছিলা, তুমি ভালো চাকরি খুঁজো, মালিকটা খারাপ। বউ তো জানে না। আর জামাই ওই ল্যাপটপে বসে আর মোবাইলে বসে সারাদিন ভিডিও দিয়েছে, ল্যাপটপে বসে সংবাদ পড়িছে অফিসে যে 2 ঘন্টা, এরপর কয়টা পর্ণ ভিডিও দিয়েছে, ডাউনলোডও করিছে। এগুলো তো আমাদের আইটি রিপোর্ট থেকে বের হয়, মুখ দিয়ে বের হয় যে কোম্পানির জন্য জান দিয়ে দিচ্ছি। বাট আমরা যখন সার্ভার থেকে লগ হিস্ট্রি দেখি তখন এমনও আছে হজ করে আইছে 1 মাস হয় নাই, 60 বছর 55 বছর বয়স, কোম্পানির জিএম, অয় দেই যে অ্যারাবিয়ান বেটিকে তলফেট নামাজ পড়ে সেমনি দেখতেছে, সামনে পরে খাবারও অনেক খায় নাই। কারণ ওখানে লগ হিস্ট্রি সব রেকর্ড হয়, আপনি যা যা করছেন সব রেকর্ড হয়। হজ করে আইসে কোম্পানির টাকায়, আইসে জুম্মার নামাজ পড়ে এমনি বাত না খেয়ে আগে বেটি মানুষের তলফেট দেখতেছে। আলহাজ খান কি ছেলে। এগুলো আমাদের চোখে ধরা পড়ে, কারণ আমরা তো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছি। একদম একটা হ্যাক্সি দিবেন সেটাও রেকর্ড হইতে থাকবে। আমরা সেরকম জাউরা জায়গা থেকে মাস্টার হয়ে তারপরে বেরোইছি। তা আপনারা এই যে শোডাউন দেন, এই যে কথাবার্তা বলেন, কত কিছু বলেন, তারপরে গায়ের পরে কিসে শাপলা ফুল, সরকারি ব্যাজ, ড্রেস, ডেজিগনেশন, তারপরে বিশাল বড় টিম, অমুক তমুক করেন। আপনারা কি করেন এগুলো আমাকে বের করতে কয়েক সেকেন্ড সময় লাগে যদি চাই। ওই ডিবির যে হেড আছে সাইবার ক্রাইমে, তারা যে জিজ্ঞাসা করেন, সে সারাদিন যে পরিমাণ খালি ওই ট্র্যাক আউট করতেছে, তার মধ্যে 90% হয় ভিডিও কলে সেক্স আর পর্নোগ্রাফি। যে জিজ্ঞাসা করেন, আমার কথা বলে জিজ্ঞাসা করেন যে জোবায়েদ ভাই রিফার করছে, আমাদের একটু দেখান যে বাংলাদেশের জেনারেশনের অবস্থাটা কি। কলকাতারও সেম অবস্থা, পাকিস্তান সেম অবস্থা, নেপাল সেম অবস্থা, থাইল্যান্ড সেম অবস্থা। এই জাতি এগোবে কেমনে? এই আপনি এগোবেন কেমনে? আপনার সন্তান এগোবে কেমনে? এগোনোর সুযোগ নেই। আর যদি প্রোডাকশন বেসড ব্যবসাও করেন, এই টাইপের ওয়ার্কার দিয়ে, এই টাইপের অফিসার দিয়ে আপনার কোম্পানিতে বরকত হবে? একজন আসবে 3 মাস করে থাকবে, 3 মাসে যা দেবেন সেটাই লস। বরঞ্চ এই 3 মাসে কোম্পানির যে কয়টা কাস্টমারের ফোন নাম্বার তার সাথে শেয়ার করছেন ওই কাস্টমারগুলো শেষ। অর্থাৎ নিজের পকেটের টাকা দিয়ে বেতন দিলেন, আর জমিদারের বাচ্চা আসবে সাইজে গুজে, যাওয়ার সময় উল্টে আবার পুটকিটা মেরে দিয়ে যাবে আপনার। কারণ আপনার পাপ হচ্ছে আপনি কোম্পানির মালিক হয়েছেন, আপনি মানবতা সম্পন্ন একটা মালিক হয়েছেন, আপনি ব্যবসা করতে চাইছেন, আপনি মানুষকে সুন্দর একটা পণ্য দিতে চাইছেন। আর এরকম 2-4 বার পাছা মারা খাওয়ার পরে ব্যবসার নেশা যখন যাবে না, তখন তো ডেফিনেটলি আপনি কি করবেন, বুঝে ফেলবেন যে ওয়ার্কারও খান কি ছেলে, কাস্টমারের এই অবস্থা। সরকারও 2 টাকা ব্যবসা করলে এসে দাঁড়ায় থাকে, রাজনৈতিক দলের নেতারা এসে দাঁড়ায় থাকে চাঁদা দাও, আর লাস্টে কিছু থাকলে সেটা ঘরে যাওয়ার সাথে সাথে বউতে ফুটকি মেরে সেটা নিয়ে যায়, নাহলে সংসারও শেষ। সে দুনিয়াটাই সালে চুতিয়া জায়গা। তখনই কী হবে, আপনি আস্তে আস্তে আপনার মাইন্ড সেট আপ হয়ে যাবে, দরমারও খাও আর জালিয়াতি আর ভেজালে ব্যবসা শুরু করি। এরপর ভেজালে ব্যবসা শুরু করবেন।
ভেজালে কারখানা শুরু করবেন, 200 কোটি কামাই করবেন 2 নম্বর চকলেট বেচে, তারপরে 2 নম্বর ওই সাবান বেচে, 2 নম্বর টুথপেস্ট বেচে, তারপরে 2 নম্বর আপনার এই কি রুয়াবজা বেচে, 2 নম্বর পাউডারের দুধ বেচে, তারপরে 2 নম্বর কি হচ্ছে আলতা সিন্দুর মেহেন্দি এইসব বেচে। এরপর আইসে ওই ম্যাজিস্ট্রেট একটু আমলা দেবে, 5 লাখ দিয়ে দিবেন, আর প্রতি মাসে কি হচ্ছে ভোক্তা অধিকার আসবে, লোক পাঠাবে পুলিশের যে লাইনম্যানের মতো, ওর কেসে 5,000 টাকা করে প্রতি মাসে দিয়ে দেবেন। আর মনে করেন প্রতি যে মাসে দেবেন না ওই মাসে কিন্তু আবার এসে আপনার নামে 50,000 মামলা করবে, প্রতি মাসে দিতে থাকবেন, আর আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন। ওই নদীর মধ্যে দিয়ে বালি আইনে মাটি আইনে ওর মধ্যে একটু রং মিশিয়ে কি হয়েছে আর একটু অ্যাসিড মেরে দেবেন, সাথে সাথে রং হয়, মেহেন্দি, গাঢ় মেহেন্দি দেন। সরকারি নদীর বালি আর মাটি আর একটু অ্যাসিড আর একটু খয়েরি রং, মেহেন্দি রং। এই তো মেহেন্দির ব্যবসা ঈদের আগে কি হয়েছে 200 কোটি টাকার মালিক। এরা এইসব চুতিয়া ব্যবসা করে বেড়াবেন, সরকার আপনাদের ধরে বলবে খারাপ ব্যবসায়ী। মহিলারা ঘরে বসে ভিডিও দেখবে, ছি 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 দেশ ভেজালে ভরে গিয়েছে, বালার আলাপ করে বেড়াবে। আবার এবার ধরা খেলেন, পরের বার আবার অন্য মার্কা দিয়ে মাল ছাড়বেন, মশার কয়েল বানাবেন। সরকার যেমন মশার ওই যে স্প্রে করে সারা বাংলাদেশে, কোথাও মনে করেন একটা মশা তো দূরের কথা, কিচ্ছু মরে না, খালি একটু ধোয়া সাইডে দিয়ে যায়, কারণ ওষুধের টাকা তো মেরে খাওয়া শেষ, ওর মধ্যে কেরোসিন ছাড়া আর কিছু নেই। তেমন কথার কথা আপনি এরকম ডাক্কা দুক্কা খেয়ে লাস্টে মশার কয়েলের ব্যবসা করবেন, মশাও মরে না, বউর আগের চোটে বাপের বাড়ি যায় না, সব কটা ঘরের মধ্যে, মানে শান্তি মতো ঘুমাবেন সেই সুযোগ নাই। তাহলে আপনি আস্তে আস্তে এরকম যন্ত্রণায় এরকম চুতিয়া লাইনে চলে যাবেন। এরপর ঘরে ঘরে কী হয়েছে, কারখানা শুরু হবে, ঘরে ঘরে 2 নম্বর ব্যবসা শুরু হবে, ঘরে ঘরে জালিয়াতি শুরু হবে, এবং দেশটা বাংলা কথা চুদে যাবে, যেটা বর্তমানে বাংলাদেশ যে অবস্থা আছে। তাহলে অপরাধের জন্ম কোথা থেকে আর অপরাধের শেষ সীমা কোথায়, ফার্স্ট টু লাস্ট শিখাই দিলাম আপনাদের। সুন্দরবনে ভালো ব্যবসা করতে যাবেন, পাছা মারা খেয়ে শেষ। আর যখন কাউরে দিতে চাবেন না, অথবা আমার মতো বড় বড় কথা বলবেন, কালকে সকালেই দেখবেন আইডিবিতে এসে আপনার রুটাই নিয়ে গেছে, না পুলিশে এসে আপনারা ধরিছে, না অমুকে এসে খেয়েছে, হাই তুমি এত তো কথা বলে এত মানুষের পেটে লাথি পড়ে। যে যেমন ওই 2 নম্বর কি বলে, 2 নম্বর আপনার ওই যে বিসিএস ক্যাডার ধরার জন্য সরকার অভিযানে নামিছে, অ্যান্ড বিসিএস ক্যাডাররা দেখলো যে শালা গোয়া মারা তো খাইছি, সাথে সাথে সব কয়জন মিলে শেখ হাসিনার প্যাকেজ করে বিদেশ পাঠায় দিছে। তা আপনি আমি যারা ডিরেক্ট কথাবার্তা বলি, আমাদের তো দোষের অভাব হবে না। মনে করেন 50টা মামলা দিয়ে আকাশের যত তারা, পুলিশের তত ধারা দিয়ে কি এসে ঢুকায় দেবে। আর পুলিশ নিজেই তো জানে ম্যাজিস্ট্রেটের সামনে বসে ফেসকারে টাকা খায়, আবার ওই জায়গাতে নিয়ে ভিতরে যে দুপুরবেলা লাঞ্চ আরে সব জায়গাতে 300 টাকা করে খাবে, 200 করে ম্যাজিস্ট্রেটে দেবে, আর 100 করে ফেসকার নিজে রাখবে। কোর্টের মধ্যে যে জায়গায় কোরআন শরীফ শুয়ে বলা লাগে, যাহা বলিব সত্য বলিব, যার কাছে বলবেন তার সামনে নিচে 4-5 জন ফেসকার থাকে, ওই ফেসকারে টেয়াকে তারে দেয়। এ হচ্ছে কোরআন শরীফ শোয়ার পবিত্রতা কোর্টের মধ্যে। এটা তো ম্যাজিস্ট্রেট, সিম্পল একটা পোস্ট। রাষ্ট্রের প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলার আসামি ফলায় বেড়ায়, দেশ ছেড়ে চলে গেছে, চীনা চলে গেছে না। এখন পুলিশের ডিআইজি অথবা পুলিশের হেড যদি খারাপ হয়, আর একজন কনস্টেবল এসে যদি একজন সাধারণ নাগরিকরে সততা শেখাতে চায়, তো সাধারণ নাগরিক কী করবে, এই বিয়েটা তোর ওস্তাদের তো মাগিজু দিয়ে বেড়ায় আর হাজার হাজার কোটি টাকা খেয়ে বেড়ায়, তুই বালের কনস্ট্রাকশন মানে দনের আইন শিয়াতে এসোস, এই ভাষায় কথা বলবে না। তো দেশের বিচার ব্যবস্থার অবস্থা ঠিক সেম। যত বড় বড় উকিল আছে, প্রতিটা উকিল তার চেম্বারে নতুন যারা শিক্ষানবিশ সেমডি, খালি দুধ পাশে একটু সুন্দর হইলে হলো, আর গায়ের রং মনে করেন ভালো হইলে, আর বুকের বাসটা একটু দেয়া গেলে হইলো, তার সাথে সাথে কি হয়েছে আপনার ওই শিক্ষানবিশ উকিল হিসেবে তার চেম্বারে কাজ করার সুযোগ দেয়, আর রাতের অন্ধকারে একটু থাপায়। আবার বড় বড় আসামিরা এরকম কিছু কিছু শিক্ষানবিশ লয়ারে
তার টিমের মধ্যে রাখে। সামনের পর হচ্ছে এই ল অ্যাসোসিয়েশন, আর সাথে হচ্ছে কতগুলো সেমডি। ওই সেমডি বিভিন্ন আদালতে গড়বে, ঠাপ খাবে। আর এই কথা কথা আমি বড় ব্যবসায়ী অথবা রাজনীতিবিদ, আমি টাকা ছাড়বো, ওই সেমডিরা বিভিন্ন জায়গায় বাড়া খাটবে, নাম কিন্তু লয়ার, আইনজীবী, বাড়া কাটবে। আর ওই জজ ম্যাজিস্ট্রেট ট্যাজিস্ট্রেটে পটায় বাড়বে, স্যার ওই পার্টি আরও দেবে নে, আমার দিকে তাকায় একটু খালাস দিয়ে দেন, আমি আরও মজা দেব, কিসে খালাস। তাহলে এই যে দুর্নীতিপরায়ণ যে ব্যবসায়ী জন্ম নেয়, রাজনীতিবিদ জন্ম নেয়, তারাও বেড়ে যায় কার মাধ্যমে? আইনজীবীর মাধ্যমে। সেমরি আইনজীবী, যে সুন্দর করে পায়জামা খুলতে পারে, আহ উফ শব্দ করতে পারে। আর লয়ার অথবা ম্যাজিস্ট্রেট এগুলা ঠাপায় মজা পায়। এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার অবস্থা। আমরা যারা ব্যবসা করি সব হাটঘাট আমরা বুঝে তারপরে ব্যবসা করি না, কোন জায়গায় আটকালে কোন জায়গাতে ছাড়াবো। এবং সেই গ্রুপ অফ কোম্পানিজের মালিক হয়ে যায়, বড় ব্যবসায়ী হয়ে যায়, যে একবার দুইবার কোর্টের বারান্দায় উঠছে আর এর কোর্টের মধ্যে সেমডি চালায়, তারপরে খেলে বেড়ে আইছে, ওইটা এবার খেলোয়াড়, ওরে আটকাবেন কেমনে? 2-4 বার জেল খাইটে, মুস্তানি করে জেল খাইটে, সাদাবাজি করে জেল খাইটে, কোর্টের বারান্দায় যে মানুষ যখন বোঝে আইনের এইসব দ্বারা আছে বাড়ায় যাওয়ার, তারপরে ওইসব মুস্তান গ্রুপ অফ কোম্পানিজের মালিক হয়ে যায়, রিয়েল এস্টেট কোম্পানির মালিক হয়ে যায়। কারণ জানে তো ছাড়ায় যাওয়ার জন্য কোন জায়গায় কি মধু খাওয়াইতে হবে। আর পুলিশও চায় আমি দুর্নীতি করি বেশি, কারণ আমি দুর্নীতি করতে থাকবো, পারলে পুলিশ আমার কোম্পানির মধ্যে ইনভেস্ট করবে, আমার রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে ডিআইজিতে ইনভেস্ট করবে। তোরে সব শেল্টার আমি দেবো, তুই সামনে ভরে থাক, ব্যবসা বাণিজ্য কর, আমারে বাগা দিবি। তা একটা থানার ওসি অথবা একটা ডিআইজি যদি আমার পকেটে থাকে, আর 2টে সাইডের রাজনৈতিক ব্যক্তিরা যদি পকেটে থাকে, তা আমার কি ব্যবসায় গ্রুপ অফ কোম্পানিজের মালিক হইতে সময় লাগবে? এই বাংলাদেশে লাগে না, কারণ এখানে প্রতিটা মানুষ হারাম, আর অপরাধগুলো এভাবে জন্ম নেয়। আর আপনি মিয়া ওই ইউটিউবের ভিডিও দেখে ভেবেছেন যদি একটা মাল ভালো পড়ে আর শার্টটা যদি কালারফুল পড়ে তাহলে ভাইয়া ব্যবসা করতে পারবো। ভাইয়া এখানে তো 10টা শার্ট সাদা পড়েছে, ভাইয়া আমাকে ঠকিয়েছেন ভাইয়া, আমি ব্যবসা করতে পারবো না ভাইয়া, আমার লস হয়ে গেল। আরে ভাই আপনি তো, আপনার যে লেভেল ব্যবসায়ী আর আপনার যে শিক্ষা, আপনার যে কমন সেন্স, আপনার মতোই যে ব্যবসায়ী যে প্রতিভা, এ বালসাল তো ক্লাস 4-এ থাকতে হাত মেরে মেরে লুঙ্গি অথবা হাফ প্যান্টের মধ্যে শুকায় ফেলাইছি। এই বালের প্রতিভা নিয়ে ব্যবসা চোদাইতে এসছেন, যেখানে বাংলাদেশে ব্যবসা চলতেছে বিচারপতিরে মাগি সেটা লাগাই দিয়ে, আর সেইখানে আপনি এসেছেন ভাইয়া এই শার্টটা না সাদা পড়েছে ভাইয়া, এটা কালার পড়া কথা ছিল ভাইয়া, আমার অনেক লস হয়ে গেছে। এই সিম্পল কমন সেন্স নিয়ে আপনি এসছেন ব্যবসায়ী হইতে, ভবিষ্যতে গ্রুপ অফ কোম্পানিজের মালিক হইতে, এই বাংলাদেশের মতো একটা থার্ড ক্লাস রাষ্ট্রে। আফসোস, আপনাদের এত পচা পচা কথা শিখাই দিচ্ছি যেগুলো 10 বছর ধাক্কা খেয়ে জেল খেটে হাজার হাজার না কোটি টাকা ধ্বংস করে জীবনে অপমানিত হয়ে লাথি চড় খেয়ে 10-15 বছর পার করে তারপরে এর 100 ভাগের 1 ভাগ শিখতে পারবেন। সেটা আমি আপনাকে ভিডিওতে শিখাই দিচ্ছি। এটা মন দিয়ে শেখার মতো সময়ও আপনার হাতে নাই। ব্যবসা কি বাতাসে হবেন? কোনো শালায় কেন, আপনার বাপে পর্যন্ত আপনার এটাই শিখাবে? যা যা শিখাই দিচ্ছি শেখাবে না তো, আমি শেখাই দিচ্ছি আপনাদের। এরপরে আপনাকে চিন্তা করতে হবে, এত মাদারচোদ ঘরের মধ্যে বাইরে প্রশাসনের সব জায়গায় সব পীরের মতো মাদারচোদ, মানে চেহারা মুখের ভাষা পীরের মতো, নূরের মতো, আর প্রতিটা মানুষের কর্মজীবন এবং ওয়াদা এবং জবান বেশ্যাস্যও খারাপ। কারণ পৃথিবীতে আমি বলি সবথেকে বর্তমান যুগে সবথেকে স্বচ্ছ এবং সৎ ব্যক্তি হচ্ছে একটা পতিতা। কারণ কি জানেন? সে তার ফেসটাকে ওপেন রাখে, সে তার নামটাকে বলে, এরপর বলে যদি 5,000 দাও এক শট দিতে দিব, অথবা 1 ঘন্টা আমার সাথে মজা করতে পারবা।
আবার যখন আপনি টাকা পয়সা দিয়ে মজা করে চলে আসছেন তখন বলে থ্যাংক ইউ ভাইয়া, আবার আসবেন। অর্থাৎ তার মধ্যে কৃতজ্ঞতা বোধও আছে। নিজের বউরে তো খাওয়ান, শ্বশুরবাড়ি বাপের বাড়ি না টেনে শ্বশুরবাড়ি টানতে টানতে কুত্তার মতো জিব্বা বেড়ে যায়। এরপরে একটা মানুষ কেন আপনার বউ পর্যন্ত আপনাকে একটা থ্যাংক ইউ দেয় না, কৃতজ্ঞতাবাদ দেয় না। আর সেখানে একটা পতিতা আপনার বলে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আবার আসবেন। তাহলে যার কথার সাথে কাজের মিল আছে সেই তো সবচেয়ে সৎ ব্যক্তি। তো বাংলাদেশের সবচেয়ে সৎ ব্যক্তি হচ্ছে একজন পতিতা। এর থেকে সৎ ব্যক্তি বাংলাদেশে এখনো পর্যন্ত আর কেউ নাই। সে পতিত হওয়ার মতো কোয়ালিটি তো আপনার নাই। ওই ফেসবুকে টিকটকে একটা আইডি খুলবেন, নাম দিবেন কি মায়াবী মন অমুক তমুক, এরপরে ছবি দিবেন একটা বিড়ালের, মানে নিজেরাই নিজে কুত্তা বিলাই বানায় ফেলেন। আপনারা কেউ কুত্তা অথবা বিলাই বলে যে ডাক পেয়ে তার আগেই নিজেরা নিজে বিলাই বানায় ফেলেন, কুত্তা বানায় ফেলেন, গোলাপ ফুল বানায় ফেলেন, টিয়া পাখি বানায় ফেলেন। আর যেসব ওই ধার্মিক মনে করেন যে আপনার এই ধর্ম বেছে বেটি মেশির জামাইয়ের সাথে ডিভোর্স হইলে অথবা ঝগড়া হইলে যখন মন খারাপ তখন যেসব পালিশ লাগে, এইসব পালিশ মার্কা ওয়াজ যারা যেসব উজু দেয়, এইসব ওয়াজের অথবা নীতির বাক্য খালি পোস্ট মারতে থাকেন। তো নিজের ছবিতে দিছেন, নাম দিছেন একটা, ছবি দিছেন কুত্তার অথবা বিলাইয়ের, আর পোস্ট মারেন এসব চুতিয়া আদর্শের। আপনাকে দিয়ে কিছু হবে? মানে মানুষের লেভেলেই তো অন্যায়। মানুষ রাজা হইতে চায় যে আমার নাম পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে, সারা বিশ্বের মানুষ আমার নাম চেহারা জানবে। আর আপনি নিজের চেহারা গোপন করে কি হয়েছে এইসব পোস্ট মেরে এইসব আইডি খুলে ঘুরে বেড়ান। আরে ভাই বোরকা তো তার পরার দরকার হয় যার কোনো বডিতে শেপ নাই, স্তনের শেপ নাই, বুড়ি বড়, তার ওই বডি শেপটা ঢাকার জন্য তার ওই কি হয়েছে একটা বোরকা পরা লাগে। আর চট্টগ্রাম শহরের হোটেলে ভাড়ায় কাটার জন্য, কুমিল্লা শহরে অন্যের ফ্ল্যাটে যাওয়ার জন্য, ব্রাহ্মণবাড়িয়ায় আর একজনের ঘরে যাওয়ার জন্য বোরকা পরা লাগে। ঢাকা শহরের হোটেলে ভাড়ায় কাটার জন্য বোরকা পরা লাগে। আপনার মধ্যে ধর্ম থাকলে আপনার বোরকা লাগে কোত্থেকে? বোরকা তো এমনভাবে পরেন, আমার লেক সিটি কনকর্ডে যে বিকেল 4টার সময় দেখবেন এক সেমডি দেখেছি যে ভিতরে কবে একদিন গেছিলাম, দেখি এক সেমডি বোরকা পরে বিকেলবেলায় হাঁটতেছে, ওয়েট কমাচ্ছে, কোলেস্ট্রল নামাচ্ছে। তা বোরকা এমন টাইটভাবে বানাইছে, শালা ও সেমডির দিকে তাকায় তো জিনিসপত্র সব দাঁড়ায় যাওয়ার মতো অবস্থা। শালা এরকম বোরকা বানাইলো কেমনে? জিনিসপত্র তো একদম পুরা সেরকম জায়গায় আছে পাহাড়ের মতো। আর হাঁটতেছে বুড়ো থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে সবাই তাকায় আছে, পারলে কয়েকজনের জিব্বাতে পানি পড়তেছে, আর তলের থেকে আরও পানি পড়তেছে কিনা সন্দেহ। তো চিন্তা করলাম যে শালা বোরকার এই অবস্থা। এই হচ্ছে আপনাদের ধর্ম, এই হচ্ছে আপনাদের স্টাইল, এই হচ্ছে আপনাদের কর্ম, এই হচ্ছে আপনাদের বিবেচনা শক্তি, এই হচ্ছে আপনাদের সব কিছু। এখানে ব্যবসা করবেন আপনি, ব্যবসায়ী হবেন আপনি, এত সহজ। তাহলে আশা করি বাংলা মুভি কেন ইংরেজি মুভির থেকেও বড় ভিডিও বানায় দিলাম। বাট আমি কি মানুষ সেটা যখন চিনতে পারলেন, আরও তো চিনছেন বিভিন্ন ভিডিও থেকে, আরও 3-4 হাজার ভিডিও থেকে শিখছেন। আমার কোনো বাপ নাই, অর্থাৎ কি আমি কারো শোনা চেটে কথা বলি না। আমি যেটা বাস্তব, যেটা জেনুইন, সেটা আমাকে বলতে হবে। এই জন্য বলছি আমার কোনো বাপ নাই, আমি আমার বাপ। কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। জন্মদাতা বাবা তো অবশ্যই আছে, জন্মদাতা বাবার কথা বলতেছি না। আমি সেই বাপের কথা বলছি যে বাপে যে মানুষ গুরু ডাকে। আমার কোনো গুরু নাই, আমি নিজে আমার গুরু। মানুষের কাছে লাথি চড় খাইতে খাইতে নিজেই নিজের গুরু বানাইছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে। আর এই যে কথাগুলো বলে দিলাম, যত মিডিয়ার আড়াল বলেন, যেখানে যা বলেন, সব কিছুর আড়ালের কথা আপনাদের বলে দিলাম। এরপর আপনাকে চিন্তা করতে হবে আপনি এই দেশে কি করতে চান। আপনার সন্তান বড় হচ্ছে, আপনার সন্তান কামাই করতেছে,
ও কি আসলে কামাই করছে, নাকি পরের একটা প্রজন্মকে ধ্বংস করে ফেলতেছে, নাকি নিজেও নিজে ধ্বংস হচ্ছে? এগুলো গার্ডিয়ান হিসেবে আপনি অশিক্ষিত থাকতে পারেন। এখনকার জেনারেশনে যে পড়াশুনো সেটা আপনি আমি করি নাই, বাট ওই মুরগির মতো ডিম পাড়তে পারতেছেন না, কিন্তু ডিম খেয়ে যেন বুঝতে পারেন যেটা কোন জাতের মুরগি ছিল। তা আপনার সন্তান আপনারা যা বুঝাচ্ছে সেইটার অরিজিনালটা কি, সেটা যেন গার্ডিয়ান হিসেবে আপনি বুঝতে পারেন। একদম সন্তান থেকে শুরু করে শেষ পর্যন্ত মৃত্যুর আগে কি পাবেন আর কি পাবেন না সেটা আপনাকে শিখিয়ে দিলাম। এরপরে আপনি ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন যে আপনার ক্যারিয়ার, আপনার জীবন, আপনার কোথায় কি হওয়া উচিত। তারপরে যে সেই রাস্তা আপনি নামবেন। তাছাড়া ওই গতানুগতিক ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, দায়রা জজ হব, লয়ার হব, এই ঘোড়ার ডিমের স্বপ্ন দেখাটা বোকামি। এবং সবসময় নিয়ম হচ্ছে একটা বাচ্চা ক্লাস 5 পর্যন্ত পড়তে গেলেই তার আচরণগত দিক থেকে বোঝা যায় যে এই বাচ্চার জন্মগত কোয়ালিটি কোন দিকে, তাকে সেই লাইনে পড়াবেন এবং সেই লাইনে দক্ষ বানায় ফেলবেন, সেই লাইনে দক্ষ বানায় ফেলবেন। তারপরে যে দেখবেন ওই সন্তান ওই লাইনে কত চমৎকার টপ পজিশনে চলে যায়। আর বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, বসবাস বলেন, সব কিছুতে কী কী পাবেন সব কিছু শেখাই দিলাম। এর মধ্যে যদি ভালো থাকতে চান তাহলে নিজেকে সংবরণ করে যতটা মানুষের সাথে না চলে নিজের মতো করে নিজের ভালো থাকা যায় আর ইয়ানফসি করে মরা যায়, সেটাই ভালো, সেটাই ভালো। মানুষের উপকার করতে যাবেন, মানুষের ভালোবাসতে যাবেন, এর অর্থ হচ্ছে বিনিময়ে একটা লাথি পাবেন, না একটা বেইমানি পাবেন, না একটা নষ্টামি পাবেন, না একটা উল্টে ক্ষতি পাবেন, ভালো কিছু পাবেন না। কারণ এখানে মানুষ শব্দটাই তো নাই, মানুষ শব্দটাই তো নাই। মানুষ শব্দটা তো আগে থাকতে হবে, তাই না? মানুষ শব্দটাই তো নাই। এই মানুষের জন্য যে কাজ করে আপনার কি মানবাধিকার, সে মানবাধিকারের এক শাখাতে আমার বান্ধবী চাকরি করে, তারও নাকি পায়জামা খুলে 2বার ঠাপ খাওয়া লাগছে, এখন মনের দুঃখে চাকরি ছেড়ে দিছে, দিয়ে এখন নারী উদ্যোক্তা হয়ে অনলাইনে আপনার কি ওই 3 পিস এইসব বিক্রি করে, শাড়ি বিক্রি করে। আমার বান্ধবী মানবাধিকারের চাকরি খেয়ে করতে যে 2বার পায়জামা খুলছে, ও পাশে এইসব শুনে তার জামাইও তারে ডিভোর্স দিয়ে দিচ্ছে। এবার বুঝেন। আবার মানবাধিকারের হেড নাকি কি হয়েছে দুবাইতে যে ফরিটরি কত কিছু নিয়ে শুয়ে টুয়ে থাকছে। এ হচ্ছে মানবাধিকার আর মানব। বাংলাদেশে মানবাধিকার, বাংলাদেশের মানব। এখানে মানুষ শব্দটা কই? মানুষ শব্দ তো এখানে নাই। তা আপনি বসবাস করছেন কতগুলো শিয়াল কুত্তার সাথে, জানোয়ারের সাথে, কোনোটা একটু সুন্দর করে চুলে মেকআপ করা, কোনোটা একটু ঠেলে উঁচু করে দিয়া, আর কোনোটা একটু শাপলা ফুল টুল কতগুলো একটু ব্যাস ব্যাস বসানো। একটা তো মানুষ না, সবই তো শিয়াল কুত্তা। তো এখানে আবার মানবতা কি জিনিস? এখানে মানবতা কি জিনিস? দিস ইজ দ্য মাদার ফাকিং থিং। সো চয়েস ইজ ইয়োর্স। আপনার ইচ্ছা। রিয়েল লাইফ বলে দিলাম, রিয়েলিটি বলে দিলাম। এখান থেকে প্রতিটা মানুষ আমার ভিডিও দেখে যদি চিন্তা করেন না আগে মানুষ হব, এরপর অরিজিনাল বাঙালি নাগরিক হব, এরপর বাংলাদেশের জন্য পরিশ্রম করব, তাহলে হাত উঁচু করেন, আসেন আমার সাথে। প্রয়োজন এই ব্যবসা বাণিজ্যের সাইডে দিয়ে আপনার সাথে কি করলে বাংলাদেশের নতুন প্রজন্ম বাঁচবে, সেই কাজে আমি নামবো, আল্লাহ যতদিন বাঁচায় রাখছে। এই ধর্ম কিভাবে বাঁচবে, এই প্রজন্ম কিভাবে বাঁচবে, এই বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, ভদ্রতা, আদব কায়দা, এগুলো কিভাবে বাঁচবে, সেটার জন্য যদি কাজ করতে হয় আমি আছি সবার আগে। কিন্তু সেইখানে আবার ওই ব্রাদার জোবায়েদ ভাই, সিস্টার জোবায়েদ ভাই, এই বালসাল চোদায় আবার ডোনেশন কোম্পানি বানাইতে পারবেন না। এইসব করবেন, আবার মদের বারের লাইসেন্স রাখবেন, আর ডোনেশন বাঙ্গায় বাঙ্গায় খাবেন, আর 100টা কোম্পানির ডিরেক্টর, মেম্বার, গভর্নিং বোর্ডের সিইও এইসব হবেন, আর বিভিন্ন ক্লাবে যে যে সদস্য হবেন, আর ওই ক্লাবের মানুষের কাছ থেকে
কি হয়েছে, টাকা পয়সা কামাই করে আইনে আইনে এই ডোনেশনের নামে নিজের শখ পালন করবেন, রাজা রানীর মতো থাকবেন, এই চুতিয়া কাহিনীতে আবার আমারে নিতে পারবেন না, কারণ আমাকে টাকা দিয়ে কেনা যায় না। যদি ভালো কাজ করার ইচ্ছা থাকে, ভালো কিছু করার ইচ্ছা থাকে, আমাকে দেখাবেন, আমাকে জানাবেন, আমি দেখব। তারপরে আমার জীবনের যত রক্ত আছে প্রয়োজনে আমি বাংলার মাটিতে বাংলাদেশের পতাকার জন্য আমি কাজ করব, কোনো সমস্যা নেই। তাতে যদি আমার এখন রাস্তায় দাঁড়ায় মানুষের ঘু সাফ করতে হয়, নো প্রবলেম, আমার কলিজা এত বড়, কোনো সমস্যা নাই। আমি এক হাতে সবার আগে। বাট আপনাকে ওই লেভেলের প্রতিষ্ঠান অথবা ওই লেভেলের ব্যক্তি হইতে হবে, আপনার কর্মজীবন ওইটা হইতে হবে। ওই ধরমারও খাও করে কামাই করে নিয়ে এসেছেন, আর এখন একটা ওই বুড়ো বয়সে মসজিদ কমিটির সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, আর বুড়ো বয়সে এসে ধোয়া তুলসী পাতা সাজবেন, এ বালের পিছনে কাম করতাম না। আপনাকে সলিড জিনিস হইতে হবে। আসেন দেখি কার ক্ষমতা আছে। মাসে 25 কোটির মধ্যে এরকম একটা জেনুইন মানুষ আমার সামনে আসেন, দেখি আপনার চেহারাটা একটু। দ্যাট ইজ দ্য প্রবলেম, পাওয়া যাবে না। আশা করি মনের দুঃখের কথা, কষ্টের কথা অনেক কিছু বললাম। আর এর মধ্যেই ব্যবসা বাণিজ্য করতে হয়, এর মধ্যে দুটো ভাতের জন্য যুদ্ধ করতে হয়। তো যতদিন আল্লাহ এই জীবন রাখছে ততদিন তো যুদ্ধ করতে হবে, যতদিন দায়িত্ববোধ আছে পরিবার, আত্মীয় স্বজন সবার বিপদে আপদে থাকার জন্য অথবা নিজের কর্তব্য পালন করার জন্য কাজ করে যেতে হবে। এই জন্যেই সব থেকে নগণ্য আপনাদের চোখে এই যে ব্যানের মাল বেচা, সেই মালের ব্যবসা করতেছি। তো এত কথা যখন বললাম, অন্তত এইটুকুন বুঝতে পারবেন, দেনাগ্রস্ত হই, বাসায় ঠিক মতো বাজার দিতে না পারি, অফিসের এমপ্লয়ীদের ঠিক মতো বেতন দিতে না পারি, বাসা ভাড়া দিতে না পারি, যাই না পারি না কেন, এই আমাদের সমাজে এত সমস্যার কারণে দুটো টাকা রাখতে পারতেছি না, অথবা দুটো টাকা প্রত্যাশা অনুযায়ী ইনকাম হচ্ছে না বলেই দেনা বলেন অথবা পাওনাদার বলেন, এগুলো বাধে। ওই দুধলাও 3 মাসের কি এসে বললে ওই কি বেতন সেটাও পায়। কথা বুঝতে পারছেন? কারণ আমার জীবদ্দশা, আমার ইচ্ছা নাই যে কোনো হারাম কাজ করে রাতারাতি 100 কোটি টাকার মালিক হয়ে যায়। আপনাদের এত কিছু শেখাচ্ছি, আরও কত কিছু জানা আছে রে মিয়া। 6 মাস লাগবে আমার 200 কোটি টাকার মালিক হইতে? 6 মাস লাগবে? আমার মনে হয় না। কিন্তু ওইটা আমার সয় না। কিছু মানুষ আছে না, সয়। আমি এখন আপনার কাছ থেকে 100 টাকা হারাম না, 40 পয়সা হারাম নিয়ে ঘরে যাওয়ার আগেই শুনবো যে কি হয়েছে, 40,000 বের হয়ে যাওয়ার মতো কাহিনী তৈরি হয়ে গেছে। এটা একবার দুইবার জীবনের শুরুতে টেস্ট করে দেখছে, আমার বাপেও টেস্ট করে দেখছে, আমিও টেস্ট করে দেখছি, হয় না। আবার আমারটা কেউ নিয়ে ঘরে যাওয়ার 3 মাসও টেকে না, 21 দিনও টেকে না। ওর হয় বাপ মরবে, নয় ভাই মরবে, নয় শ্রাদ্ধ হবে, কিছু একটা হবে, খালি বেরোইতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত এসে আমার পা ধরে মাপ না চাবে, ততক্ষণ পর্যন্ত খালি বেরোইতে থাকবে, বেরোইতে থাকবে। এটা আল্লাহ আমার এই রাশিটা লিখছে। আর এইটা যখন একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় 3বার, বিভিন্নভাবে, কারণ একটা বয়স একটা নেশা থাকে না, টেস্ট করে দেখছি, সেটা কোনোভাবে হজম করতে পারি না। আর আমারটাও কেউ হজম করতে পারে না। তখন চিন্তা করছি যে আসলে এত ব্রেন কাটা লাভ নেই, জীবনটা এরকম সৎ বানায় ফেলাই, যা পাই সেটাতেই বরকত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর এই যে সামান্য কামাই করি, তাতে যদি ঘরে বউ না থাকে, কিছু করার নাই, ওটাও মনে করেন মাশাআল্লাহ। তাতে কি হচ্ছে, নতুন আবার কচি একটা জিনিস পাবো, বুড়ো একটা চলে গেলে নতুন একটা পাবো। সমস্যা কোথায়? আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাহলে এই সৎ রাস্তায় অথবা এরকম ছোট্ট কামাইতেই নিজেরা আটকায় রাখি এবং এরকম জীবনই বর্তমানে যাপন করতেছি। সো আশা করি আমাকে চিনতে আপনাদের কারো কোনো বাকি নেই। সো আমি যখন যাকে যে মালটা দিই অথবা যেটা নিয়ে কথা বলি, আমি না জেনে না বুঝে কথা বলি না। এবং এটুকুন আস্থা রাখতে পারেন যে আমি যখন বলি যে আমি সব থেকে ভালো মালটা নিজের হাতে চেক করে সর্বোচ্চ আমার জ্ঞান দিয়ে আমি মালটা দিলাম, এইটুকুন আস্থা রেখেন আমার উপর। আর আমার এই পচা পচা কথা, এইগুলোই আমার ভিডিও টিডিও শেয়ার করার দরকার নেই, তাতে কিছু লজ্জা পেয়ে যাব। কারণ যেরকম থার্ড ক্লাস মানুষে আপনারা শেয়ার করেন গণদরে,
অত থার্ড ক্লাস মানুষ আমার ভিডিও দেখার দরকার আছে? আমার একটা ভিডিওতে তো জীবনে করে দিন 100 পয়সার মধ্যে বুস্ট করছি বলে মনে হয় না, মনে পড়ে না আমার। কারণ ভিডিও করে কামাইও করি না, আর এই টাকা খরচ করে বুস্ট মুস্টও করি না। যা আছে সব ন্যাচারাল, সব ন্যাচারাল। এবং আমি খুব বিরক্ত হই যখন অপ্রয়োজনীয় মানুষ আমার ভিডিও দেখে, অথবা যার কমন সেন্স নেই সেই মানুষ আমার ভিডিও দেখে একটা কমেন্টস করে অথবা কিছু একটা লিখে, তখনই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। শালা এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, এত জীবনের গল্প বললাম, এত অজানা বাস্তবসম্মত অভিজ্ঞতা তুলে ধরলাম, আর শালা এই ভিডিওর একটা বোকাচোদা দেখলো। শালার কি এমন পাপ করছিলাম যে আমার এই ভিডিও এরকম একটা আবাল কোয়ালিটির ব্যক্তি দেখলো? ও তোর জীবনের সময়টা নষ্ট করছে। হুদাই, হুদাই। এই জন্য আমি চাই না যারা মানুষ হওয়া, ইন্টেলেকচুয়াল হওয়া, কমন সেন্সওয়ালা ব্যক্তি হওয়া, অথবা কর্মঠ হওয়া, অথবা টেকনিক শেখা, এরকম মানসিকতা যাদের নাই, তারা যদি আমার ভিডিও দেখে, আমি প্রচণ্ড বিরক্ত হই। অনেস্টলি একদম কলিজা থেকে বললাম। মানে নিজের প্রতি নিজের তখন ঘেন্না লাগে যে শালা আমার ভিডিওটা এরকম একটা থার্ড ক্লাস দেখলো, তার তরিকা। তা আমি সবিনয়ে বলবো, যাদের জীবনে শেখার ইচ্ছা নেই তা আমার আমার ভিডিও দেখবেন না। তাতে হবে কি, আমার এই বকাঝকা এগুলো শুনে আমার প্রতি আপনার একটা বিতৃষ্ণা তৈরি হবে যে লোকটা পচা কথা বলে, বাজে বাজে উদাহরণ দেয়, অমুক করে তমুক করে। কিন্তু যার জীবন তৈরি হবে, যার ব্রেন খুলবে, সে আজীবনের জন্য আমার আপন ভাই ডাকে। রাস্তায় দেখা হলেও সাইকেল ফেলায় দিয়ে লাফ দিয়ে বুকে জড়ায় ধরে যে ভাই আপনার কারণে আমার লাইফ তৈরি হয়ে গেছে। অসংখ্য প্রমাণ আছে। তো আমি তাদের স্যালুট জানাই, তাদের স্যালুট জানাই যে আমার সামান্য কথাতেও যদি আপনার জীবন পরিবর্তন হয়, তাহলে আমি আপনার পায়ের কাছে যে আপনার মাথা ঠেকায় আপনাকে সালাম জানাতে চাই যে থ্যাংক ইউ ভেরি মাচ, যে আপনি আমার কথাগুলো শুনেছিলেন এবং সেটাকে জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলেন, আমাকে গুরুত্ব দিয়েছিলেন। এটার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আশা করি আমার এই পচা পচা কথা থেকে আমার জীবনের অনেক হিস্ট্রিও যেমন জানলেন, তেমন অনেক বাজে বাজে ভাষা ব্যবহার করার কারণে আমার প্রতি অনেকের বিরক্ত তৈরি হলো। যাদের বিরক্ত তৈরি হয়েছে তারা কাইন্ডলি একটু যদি কমেন্টস লেখেন, তাহলে বুঝতে পারবো যে আপনার লেভেলটা কোনটা, সেটা আমার বোঝা হয়ে যাবে ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো বা আপনার সাথে কাজ করব কি করব না সেটা আমার পরের বিষয়। বাট আমি যে কিছু শেখে না তার সাথে কাজ করি না, তার সাথে কাজ করি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবার জন্য শুভকামনা। আর আমি আছি চট্টগ্রামে। এই বৃষ্টিটা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করছি থেমে যাবে। থেমে যাওয়ার পরে আমরা আপনাদের অনেক কন্টেনার মাল আসছে। এখন বৃষ্টির কারণে মালগুলা খুব রিস্কের মধ্যে আছে এবং কেউ মাল গোডাউনই খুলতেছে না, দোকানই খুলতেছে না, অনেকের মালটাল ভিজে টিজে একদম হুলস্থুল অবস্থা। তো আমাদের কাছে তো সেকেন্ডে সেকেন্ডে আমার কাছে ইনফরমেশান আছে কার গোডাউন বিচ্ছে, কার কোন মাল বিচ্ছে, কোন কোডের মাল বিচ্ছে, কোন মার্কার মাল বিচ্ছে, সবই কোন কোনাতে দরজা ভেঙে পানি বের করা হয়েছে, কোনটা দিয়ে পানি ঢুকছে, কোন জালনা দিয়ে, কোন টিন দিয়ে, তাও পর্যন্ত আমার কাছে সেকেন্ডে সেকেন্ডে 80% গোডাউনের থেকেই সংবাদ চলে আসে। তো সমস্যা নাই, ইনশাল্লাহ এই বৃষ্টি শেষ হোক এবং শীতেও একদম বেছে বেছে সুন্দর মালগুলো আপনাদের ইনশাল্লাহ আমরা দিব। যেহেতু আমরা আপনাকে খারাপটা শেখাই, সেইটুকুন আস্থা রাখতে পারেন যে ভালোটাই ইনশাল্লাহ আমাদের কাছে পাওয়া যায়। আর কম দামের মাল, মার্কা ধরে মাল, তারপরে কোট ধরে মাল, এই ঘোড়ার ডিমের জন্য আমাদের ফোন দিবেন না। এইগুলোই অন্য অন্য শত শত হাজার হাজার দোকান আছে, ব্যবসায়ী আছে, সুন্দর করে সাজায় গুছায় কথাবার্তা বলে, ওরকম দিবেন। আর ওই কিছু কিছু ভাই ব্রাদার দেখি ব্যবসা করার জন্য খুব সুন্দর সুন্দর মেসেজ দেন, ভাইয়া আপনার ভিডিও অনেক দেখেছি, আপনাকে খুব ভালো লাগে, ভাইয়া মাল নিয়ে ব্যবসা করতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। ওর পরে আবার দেখি যে আমার অফিসের বিভিন্ন ম্যাডামদের একটু ফ্রেমের প্রস্তাব দেয়, তারপর অমুক দে তমুক দে। এরকম আপনারা যত কথা বলেন, যত মেসেজ দেন, এই যে এত কথা বলে দিলাম, এটা মাথায় রেখেন। আমার কোম্পানিতে কেউ একটা হ্যাক্সিও যদি দেন, অথবা আমার অফিসের একজনও যদি বাইরের কাউকে একটা হ্যাক্সিও দেয়, সেটা রেকর্ড থাকে। অলরেডি বোধহয় 2 জনের মেসেজ দিছি আমি, এগুলো রিপ্লাই দিতে ভালো লাগে না, তারপর রিপ্লাই দিছি যে ভাই
আপনি এই যে ম্যাডামের সুন্দর ছবি দেখে তাকে টিনেজার মনে করছেন, আর তাকে এরকম প্রেম কথা বলেছেন। আপনি তো নিজে জানেন না, ওই ম্যাডাম আমারও সিনিয়র, উনার জামাই হচ্ছে বাংলাদেশে 5 জন সাংবাদিকের একজন। উনার জামাই অলরেডি এটা পড়ছে, উনার জামাই ডিবি থেকে শুরু করে আপনার ওই কুমিল্লার কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টে কোন জায়গা পড়েন, বাড়ি কই, বাপ মা কই, দাদার কবর কই, 14 গোষ্ঠী শুদ্ধ বের করা হয়ে গেছে। আপনারে কখন উঠায় নিয়ে আসে আর কখন কি শাস্তি দিয়ে একমাত্র আল্লাহ জানে, এটা এখন আর আমার হাতে নাই। কারণ আপনি তো আমার সাথে বেয়াদবি করেন নাই, আপনি ব্যবসা করার নামে আইছেন বেটি মানুষের সাথে ফ্রেম করতে, কারণ ওই প্রোফাইল পিকচারটা একটু সুন্দর লাগছে এই কারণে। তা আপনার এটা মনে করার দরকার নেই যে জুবাইদ ভাইয়ের কোম্পানিতে একটা মেয়ে কথা বলতেছে, তার প্রোফাইল পিকচারটা দেখতে খুব সুন্দর, তাহলে এই মেয়েগুলো বোধহয় খুব বেশি ভালো না, অমুক না তমুক না। এত সস্তা ব্রেন কেন রাখেন? আমি কইছি না যে ভাই আমি কন্ডম ফাইটে জন্ম নিয়ে মাল, একটা চুতিয়া মাল আমি? এটা বোঝার ক্ষমতা নেই? আমার অফিসে যে কটা মেয়ে আছে, একটা জামাই এসআই, আর একটা সাংবাদিক টপ লেভেলের, আর একটা আর্মি পার্সন, এরকম যতগুলো বাংলাদেশের শাখা আছে, প্রতিটা শাখার একটা বন্ধুর বউরে আমি আমার অফিসের মধ্যে ঢুকায় ফেলাইছি। আপনাদের কাস্টমার সার্ভিসে সার্ভিস দে বলে কি আপনার কাছে মনে হয় যে এটা ওই গ্রামীণের ওই সেমড়ি পাইছেন, অথবা রবির অথবা বাংলা লিঙ্কের সেমড়ি পাইছেন? 5 সাল একটাও থাকবে না বিয়াদবি করলে। এদের ফ্যামিলি স্ট্যাটাস, এদের রয়্যালিটি আপনাদের তো এখনো কখনো বলি না আমি। আপনারা যে মুখ দিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ভাইয়া ব্যবসা করতে চাই, আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছি, আর ওপাশে ম্যাডামদের সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার দেখে প্রেমের মেসেজ টেসেজ দেন আর কথা বলতে থাকেন। এবার যদি আমার সাথে কথাবার্তা বলে অফিসে এক ম্যাডামরে বলে যে আপা আপনি কোথা থেকে মাল কিনে আসেন, আপনি আমি ব্যবসা করি। আরে মাদার চোদে তো বোঝেই নাই, যারা আপা বলছে আবার আপন খালাতো বোন। ও তো কথা শেষ হওয়ার সাথে সাথে রেকর্ড মেকর্ড সব আমারে বাড়াই দিছে যে মাদার চোদ কোন শালায়, ও আমারে প্রস্তাব দে যে কোথা থেকে মাল কেনে তাকে তথ্য দিয়ে তার সাথে পার্টনারশিপে ব্যবসা করতে, তাতে আমার লাভ বেশি হবে, কয় টাকা আমি বেতন পাই। আমি বলছি তুমি কি উত্তর দিছো? কাজে আমি কেন কোনো উত্তর দিইনি, আমি একটু দেই জোর ব্রেন কতটুকুন, পরে লাস্টে দিবনে কায়দা মতো। আমি বলছি দাও, তোমার যদি এনার্জি হয় দাও, কথা কইতে দাও। তা আপনার হচ্ছে এরকম চোদনা ক্যাটাগরির লোক যে জোবায়েদ ভাইয়ের কোম্পানিতে চাকরি করে, অর্থাৎ তার লেভেলটা কোন লেভেল এইটা বোঝার মতো ক্যাপাসিটি আপনার হয় নাই। ব্যবসা তো করবেন না, নিজের পাশা নিজে মারার লেভেলে আপনারা কাজ করেন। এত সস্তা ব্রেন নিয়ে খানস গ্লোবালে আসেন। খানস গ্লোবালের প্রতিটা মেয়ের জামাই থেকে শুরু করে তাদের যে লেভেল, এগুলো আপনার আজকে বলতে বাধ্য হচ্ছি, তাদের প্রতিটার ফ্যামিলি স্ট্যাটাস থেকে শুরু করে এতটা পাওয়ারফুল লেভেলে, এটা হিসাবের বাইরে আপনাদের। ওই নতুন আসছে বলে মাঝে মধ্যে একটু কথাবার্তা একটু জড়তা হয়, অথবা মাঝে মধ্যে একটু ভুল টুল করে ফেলে, এর অর্থ এটা চিন্তা করেন না ওই কল সেন্টারের 8,000 টাকার বেতনের কাস্টমার সার্ভিস অফিসার, এটা চিন্তা করেন না। এগুলো সবই আমার পরিবারের মধ্যে। তা আপনারা চোদনা হবেন, এই লেভেলের চোদনা, আবার করবেন ব্যবসা। আফসোস। যাই হোক, ভালো থাকেন, ব্রেন আরও খাটাইতে থাকেন, দেন ব্রেন খাটাটাটা কোথায় বড় কোটিপতি হইতে পারেন রাতারাতি। ইনশাল্লাহ দোয়া করে দিচ্ছি, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবেন। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ।